বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমির আজকের চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে হচ্ছে প্রথম কিছুক্ষণ সময় আর কি, জাস্ট হচ্ছে আগে আমরা যে লেকচারটা করছি আর কি, এই লেকচারটাতে রিক্যাপ করবো আর কি, আমরা কি কি শিখছি। আমরা প্রথম লেকচারটাতে হচ্ছে আমরা যদি সবার সাথে শেয়ার করি একটু, যে আমরা প্রথম লেকচারটাতে হচ্ছে যদি আমরা চিন্তা করি আর কি যে কি কি শিখছি, এর মধ্যে হচ্ছে গতি এবং স্থিতি ব্যাখ্যা করা শিখছি, বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য শিখছি, স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে শিখতে পারছি, এবং গতির রাশিসমূহের বিশ্লেষণ এটা আমরা শুরু করছিলাম মাত্র। ঠিক আছে, এটাতে আমরা ডিটেল ঢুকি না, আজকে আমরা এটা ডিটেল ঢুকবো। তারপর বাধাহীন মুক্তভাবে পরন্ত বস্তুর গতি শিখবো। তারপর লেখচিত্রের সাহায্যে যে প্রবলেম গুলো আছে এগুলো আমরা মেইন বই থেকে শিখবো, বাস্তব জীবনে গতির প্রভাব এগুলো একটু শেখার চেষ্টা করবো। তো আমরা যদি গত ক্লাসটাতে রিক্যাপ করি, যে গত ক্লাসে আমরা গতি এবং স্থিতি শিখতে গিয়ে যে জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো আর কি। আমরা প্রসঙ্গ কাঠামো বলতে এই জিনিসটা শিখছিলাম যে যখন কোনো একটা বস্তুর আর কোনো একটা বস্তুর সাথে তুলনা করে যখন আমরা অন্য বস্তু স্থিতিশীল বা গতিশীল এই জিনিসটা নির্ণয় করি আর কি, তখন এই জিনিসটাকে প্রসঙ্গ কাঠামো বলে আর কি। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো একটা বস্তু গতিশীল হয় তাহলে আমরা সেটাকে গতিশীল বলবো, আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থিতিশীল হয় তখন আমরা এটা সেটাকে স্থিতিশীল বলবো। যেমন আমি দাঁড়ায় রয়েছি, আমার সাপেক্ষে পাশে তুমি আর একটা সিটে বসে রয়েছো, তুমি হচ্ছে স্থিতিশীল। আমি দাঁড়ায় রয়েছি তো আমার পাশে তুমি একটা সাইকেল দিয়ে চলে যাচ্ছ, তুমি হচ্ছে গতিশীল। খুবই সিম্পল জিনিস। তারপরে আমরা প্রসঙ্গ কাঠামো, এটা ইন ফিউচার যেটা লাগবে আর কি সেটা আমরা শিখছিলাম। এটা প্রসঙ্গ কাঠামো তো এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস কোনো কিছু বোঝায় আর কি। তো প্রসঙ্গ কাঠামোটা নিজের যখন হম যখন মানে নিজেই যখন গতিশীল হয়, যে প্রসঙ্গ কাঠামো নিজেই যখন গতিশীল হয় তখন সেটাকে আপেক্ষিক গতি বলে আর কি। আর উম, প্রসঙ্গ কাঠামোর মানে যখন নিজেই তার পরিবর্তন হয় সেটা আমাদের বলছিলাম যে ইন্টারের কাজে লাগবে, এখানে তেমন কিছু নাই। তারপরে হচ্ছে আমরা সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক, এটা আমরা দুইটা উদাহরণ দিয়ে বলছিলাম, কোনো সমস্যা নাই। তারপর আমরা বিভিন্ন প্রকার গতি পড়ছিলাম, সেটার মধ্যে কি সরলরৈখিক ঘূর্ণন, পর্যাবৃত্ত গতি, এবং সরল সন্ধিত গতি এবং স্পন্দন গতি ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর আমরা রৈখিক গতি কি, ঠিক আছে, এবং চলন গতি কি, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখছিলাম আর কি। যে আমরা বলতেছিলাম আর কি যদি কোনো বস্তু যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে আর কি, আমরা ট্রেনের উদাহরণ বলছিলাম আর কি, যে এটা ট্রেনের লাইন যদি সোজা থাকে আর কি, এবং ওটার উপর যদি সেই সোজা লাইনের উপর দিয়ে যদি ট্রেন চলতে থাকে তখন আমরা সেটাকে সরলরৈখিক গতি বলি। আর চলন গতি বলতে কি, চলন গতি বলতে হচ্ছে এটা বোঝায় আর কি যখন চলার দিকটা একই হয়, মনে করো অনেকগুলো বস্তু একই দিকে চলতেছে আর কি, তখন সেই গতিটাকে আমরা চলন গতি বলি আর কি। তারপর আমরা ঘূর্ণন গতির উদাহরণ বলছিলাম আর কি, যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে ঘুরতে থাকে তখন সেটাকে বলছিলাম আমরা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা আমরা বলতেছিলাম বৈদ্যুতিক পাখা ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি আর কি। তারপর হচ্ছে মানে এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যে ঘুরে এটাকে আমরা ঘূর্ণন গতি বলতেছিলাম আর কি। তারপরে আমরা গুণন গতির উদাহরণ হিসেবে আমরা বলতেছিলাম আর কি, গুণন গতি এক ধরনের বিশেষ ধরনের কি পর্যায়বৃত্তি করতে আর কি, একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করে করে আমরা যেন বৈদ্যুতিক পাখা ঘুরে, ঘড়ির কাঁটা ঘুরে, আকাশের চাঁদ এই জিনিসগুলো ঘুরে আর কি। তারপরে হচ্ছে আমরা পর্যাবৃত্তি গতি বলতে আমরা এটা বলতেছিলাম আর কি, একটি গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর এটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে থাকে পর্যায় গতি করে আর কি। তো পর্যাবৃত্তি গতি এদের কি থেকে সময় থাকে আর কি, যেমন একটা সেকেন্ডের কাটা আর কি 60 সেকেন্ড পর পর 12টার যে ঘরটা আছে সেটাকে অতিক্রম করে। তো পর্যাবৃত্ত গতিকে আবার আমরা বলতেছিলাম এগুলো স্পন্দন গতি। স্পন্দন গতি কি, যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর পর্যায়কাল অর্ধেক সময় একদিকে এবং তার বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে হয় আর কি, তখন বলতেছিলাম আমরা স্পন্দন। স্পন্দন হিসেবে আমরা বলতেছিলাম যে এই যে পেন্ডুলামটা আছে আর কি, পেন্ডুলামটা কিছুক্ষণ এদিকে যাইবো, কিছু সময় হচ্ছে উপরের দিকে যাবে, তারপর বাকি অর্ধেক সময় হচ্ছে তার বিপরীত দিকে যাবে আর কি, তখন সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আবার এটা আমরা বলতেছিলাম সরল সন্ধিত স্পন্দন দিয়ে ডাইকে আমরা তোমাদের বুঝাইছিলাম। তারপরে হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম, যে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতির মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা পড়ছিলাম। তারপরে হচ্ছে এই সকল স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি এবং সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। হ্যাঁ, এই জিনিসটা আমরা বলতেছিলাম আর কি, যে সকল পর্যাবৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি না। কি কারণে না, যে এবং সকল স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি আর কি। কোন গতিশীল মানে পর্যাবৃত্ত গতি কথাটা হচ্ছে হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করলে হয়, কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে সেটা বিপরীত দিক থেকে, ঠিক আছে, একবার একদিকে অতিক্রম করবে, অন্য অন্য সময় তার বিপরীত দিকে অতিক্রম করবে। ঠিক আছে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বিপরীত দিকে
যে মানে অতিক্রম করাটা সেটা বাধ্যতামূলক নয় আর কি। এই জন্য স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। যেমন ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কিন্তু স্পন্দন গতি না, কারণ নর্মাল ঘড়ির কাঁটা আর কি সরল দোলক না। নর্মাল ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমি কি টেনের এখানে লিঙ্ক দিয়ে নাই না? ও, ওরে আমি তো, আমি অন্য এক জায়গায় লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেনের ক্লাসে লিঙ্ক দেয় না, মানে থাকে। আমি অন্য একজনকে মানে পার্সোনালি লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম। একটু ওয়েট করো। আচ্ছা, আমাদের তো প্রতিদিন লিঙ্ক একটাই থাকে। ও মানে তোমরা তো এমনিতেই জয়েনিং দিয়ে রাখতে পারো। বুঝতে পারছো, প্রতিদিন কিন্তু লিঙ্ক সেম লিঙ্ক থাকে। হুম, ঠিক আছে। ও আরিশা, আমি যে লিঙ্ক দিছিলাম না, এটা আমার খেয়াল নাই। আমি ওই যে নাইনের বেশি লিঙ্ক দিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখো, তো আমি যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে আমরা মানে গুণন গতি এবং পর্যাবৃত্ত গতির মধ্যে যে পার্থক্যটা, এই জিনিসটা নিয়ে আমরা বলতেছিলাম আর কি। যে গুণন গতি হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি এই কারণে যে এটা নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, এটা অতিক্রম করতে থাকে আর কি। সকল পর্যাবৃত্ত গতি গুণন গতি আর কি, এবং কিন্তু সকল গুণন গতি, হ্যাঁ, মানে পর্যাবৃত্ত গতি না। তো কি কারণে না? যেমন পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে একটা উদাহরণ, যেমন স্বল্প বিস্তরে সরল সরল দোলকের গতি, সরল দোলকের গতির ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে একটা সরল দোলক, আমরা যে গত ক্লাসে তোমাদের খেয়াল আছে, আমরা গত ক্লাসে দেখাইছিলাম আগে যে একটা সরল দোলক। হ্যাঁ, এই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করো। যেমন এটা বুঝবা সহজে, কারণ স্পন্দনের মধ্যে কি হয়, স্পন্দন আর পর্যাবৃত্তির ক্ষেত্রে পার্থক্যটা কি হয়, একজন আমাকে বলতে পারবা এই দুটো উদাহরণ বুঝছো কিনা? আমাকে কি শোনা যায়? এটা এসিসি পরে, এইচএসসি ইন্টার কার্ডের কাজে লাগবে, তারপর এডমিশন টেস্টে কাজে লাগবে। মানে কনসেপ্টটা বোঝাটা একটু জরুরি আর কি। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, এই জিনিসটা বুঝছো কিনা নাকি আমি আরেকটু বলবো? স্যার আর একটু বললে ভালো হয়। আচ্ছা, আরেকটু বললে ভালো হয়, থ্যাংক ইউ। কোনো সমস্যা নাই, কারণ আমরা ফিজিক্সে যদি কোনো কনসেপ্ট না, মনে করো ক্লিয়ার না হয়, অনেক বড় বিপদ হয়ে যাবে। দেখো, যে পর্যাবৃত্ত গতি বলতে হচ্ছে, মনে করো একটা বস্তু কোনা যদি এমন হয় এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এটা নির্দিষ্ট সময় অতিক্রম করে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন আমরা যদি একটু উদাহরণ বলি, যেমন আগের স্লাইডটাতে আসো, যে এই জায়গাটাতে দেখো, যে এই যে ঘড়িটা, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে এই ঘড়িটা। বুঝতে পারতেছো, যে মানে এই ঘড়িটা কি করতেছে, যে 12টার যে কাঁটাটা, এটা কি করতেছে ঘড়ির এই, মনে করো সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর পর কি হচ্ছে, এই সেকেন্ডের কাঁটাটা 12টা অতিক্রম করতেছে। তাহলে এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। কোনো কি সন্দেহ আছে? আমার কথা কি বুঝতে পারছো? এই সেকেন্ডের কাঁটাটা কতক্ষণ পর পর এই 12টার গড় অতিক্রম করতেছে? 60 সেকেন্ড, মানে এটা নির্দিষ্ট পর্যায় পর পর। সুতরাং এটা কি গতি? আমাকে রেসপন্স করতেছে না কেন? হ্যালো, আমাকে কি শোনা জি যায়? স্যার।
জি এটা ভাইয়া। হ্যাঁ, এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। হ্যাঁ। এখন স্পন্দনের ক্ষেত্রে কি হবে? যে এই স্পন্দনের ক্ষেত্রে খেয়াল করো, এই দেখো এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। কিভাবে দেখো, এটা 1 সেকেন্ড পর পর, কত সেকেন্ড? এক এক সেকেন্ড সেকেন্ড 1 সেকেন্ড পে সে এটা 1 সেকেন্ডে দুলন খাবে হচ্ছে বাম দিকে। হ্যাঁ, 1 সেকেন্ডে দুলন খাবে হচ্ছে বাম দিকে। পরের 1 সেকেন্ডে এই যে এটা দেখো, 1 সেকেন্ডে সে দুলন খাবে বাম দিকে। আবার 1 সেকেন্ডে দুলন খাবে কোন দিকে? কি? ডান দিকে। বুঝতে পারছো? অর্থাৎ দুই দাঁড়াও। সেকেন্ড পর, মানে 1 সেকেন্ডে দুলন খাবে বাম দিকে, পরের 1 সেকেন্ডে দুলন খাবে হচ্ছে ডান দিকে। অর্থাৎ 1 সেকেন্ড পর পর সে একই বিন্দু কি করতেছে, এই যে নিচের এই বিন্দুটা, সে 1 সেকেন্ড পর পর সে একই বিন্দু অতিক্রম করতেছে। তো আমরা বলছিলাম কি যে নির্দিষ্ট সময় পর পর যদি একই বিন্দু দিয়ে যায় তাহলে এটা কি কি গতি? পর্যাবৃত্ত স্পন্দন গতি। তাহলে পেন্ডুলামের গতিটাও কি গতি? পর্যাবৃত্ত স্পন্দন গতি। গতি। ও, এটা নিয়ে তো কারো এটা কোনো কনফিউশন নাই, কনফিউশন আছে? এটা পেন্ডুলাম। মানে পেন্ডুল, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে পেন্ডুলাম আর কি, ঘড়ির পেন্ডুলাম। ঘড়ির পেন্ডুলামের গতিটাও কি পর্যাবৃত্ত গতি, কারণ এটা একটা নির্দিষ্ট সময় বাম দিকে যাচ্ছে, আবার 1 সেকেন্ড পরে ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। কিন্তু খেয়াল করো যে আমরা যে প্রথম পর্যাবৃত্ত গতি বলছিলাম, এই পর্যাবৃত্ত গতিতে ঘড়ির কাঁটাটা কিন্তু হচ্ছে মানে একই দিকে ঘুরতেছে। ঘড়ির কাঁটার দিক হচ্ছে বাম থেকে ডানে আর কি। বুঝতে পারতেছো? কিন্তু এখানে কিন্তু ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে না। ঘড়ির কাঁটা কি বিপরীত দিকে ঘুরে? বাম থেকে ডানে ঘুরতেছে, কিন্তু উল্টা দিকে কি ঘুরতেছে, মানে ডান থেকে বামে কি ঘুরতেছে? না স্যার। না। কিন্তু এখানে খেয়াল করো, এটা একবার যাচ্ছে মনে করো ডান দিকে, এর পরের বার যাচ্ছে কোন দিকে? বাঁদিকে। বাঁ দিকে। মানে একবার যেদিকে যাচ্ছে, প্রথমবার যেদিকে যাচ্ছে, হ্যাঁ, বাকি মানে একটা অর্ধেক সময় আর কি, যদি 1 সেকেন্ড হয় বা 2 সেকেন্ড হয়, তাহলে 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড যাচ্ছে ডান দিকে, এরপরের 1 সেকেন্ড যাচ্ছে কি বাম দিকে। অর্ধেক সময় একদিকে যাচ্ছে, পরের অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। এটা হচ্ছে স্পন্দন গতি। তো স্পন্দন গতির মধ্যে কি থাকবে? এটা এক সময় হচ্ছে যে দিকে যাবে, হ্যাঁ, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। এবং স্পন্দন গতি হওয়ার এটা অন্যতম শর্তই হচ্ছে এটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। কি হইতে হবে? পর্যাবৃত্ত পর্যাবৃত্ত গতি সম্পন্ন। গতি সম্পন্ন হইতে হবে। অর্থাৎ এটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় অতিক্রম করতে হবে। যেমন আমরা যদি এখানে একটা বিন্দু কল্পনা করি, এই যে মাঝ বরাবর এখানে যদি একটা বিন্দু কল্পনা করি, যে এই বিন্দুটাকে সে 1 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে। সুতরাং এটা একটা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? বাট এটা, হ্যাঁ, হ্যাঁ, এর পর্যায়কালের, অর্থাৎ পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, টি, টি মানে টি বড় হাতে টি দিয়ে বুঝায় পর্যায়কাল। পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ডে সে একবার বাম দিকে, আবার 1 সেকেন্ডে ডান দিকে, অর্থাৎ 2 সেকেন্ড পর পর সে কি করতেছে, এই বিন্দুটাকে সে অতিক্রম করতেছে। ঠিক আছে? মানে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। পর্যায়কালের অর্ধেক মানে 1 সেকেন্ড সে থাকবে ডান দিকে, হ্যাঁ, আর 1 সেকেন্ড থাকবে ডান দিকে। যদি প্লাস হয় আর 1 সেকেন্ড থাকবে কি মাইনাস, মানে ডান দিকের বিপরীত দিকে। বুঝতে পারতেছো? মাইনাস। এটা হচ্ছে কি স্পন্দন গতি। যেমন আমরা একটু আগে একটা ইয়ার ছবি দেখছিলাম, দেখো, যে এই যে আমাদের দেখা যায় যে এখানে একটা বুন কি করতেছে, জুট, মানে এখানে একটা বাধা আছে। তো এটা বুন হচ্ছে কি, সে শুরুতে ছিল এরকম মনে করো মিডল একটা পজিশনে ছিল, এই দেখো সে 2 সেকেন্ডে বা 1 সেকেন্ডে সে দুলটা দিয়ে এদিকে যাচ্ছে। এটা একটা স্পন্দন গতি। 1 সেকেন্ডে ডান দিকে যাচ্ছে মনে করো পজিটিভ, এর পরের 1 সেকেন্ডে সে কি হইবো, বাম দিকে যাইবো। তাহলে অর্ধেক সময় যে দিকে গেছে এর পরের অর্ধেক সময় কি হচ্ছে, তার বিপরীত দিকে যাইতেছে। তো এটা কি গতি? এটা হচ্ছে স্পন্দন গতি। এই স্পন্দন গতি ন্যাচারালি পর্যাবৃত্ত গতি। স্পন্দন হওয়ার মিনিমাম শর্ত হচ্ছে কি হইতে হবে? পর্যাবৃত্ত হইতে হবে। মিনিমাম শর্তটা কি? পর্যাবৃত্ত পর্যাবৃত্ত হইতে হবে। হতে হবে। বুঝতে পারছো কিনা? যেমন মনে করো আমরা যে নামাজ পড়ি, এটা উদাহরণ দিই সহজ করে। নামাজ পড়তে হলে মিনিমাম শর্ত হচ্ছে কি, ইমানদার হওয়ার পরে মিনিমাম শর্ত হচ্ছে তোমাকে উজু করতে হবে। ইমানদার হওয়ার পরে আর কি নামাজের মিনিমাম শর্ত হচ্ছে তোমাকে উজু করতে হবে। উজু ছাড়া তো তুমি নামাজ পড়তে পারবে না। তো উজু করার পরে তুমি নামাজ পড়তেও পারো, নাও পড়তে পারো। বুঝতে পারছো? ওই পর্যাবৃত্তের অবস্থানটা হচ্ছে উজু করা। ঠিক আছে? হ্যাঁ, মানে উজু করার পর তুমি নামাজ পড়তে পারো না বলতে দিস ইজ নট ইস্যু। বাট তুমি যখন চিন্তা করবে যে স্পন্দন গতি মানে তাকে নামাজ পড়ছো মানে ডেফিনেটলি ইমানদার হওয়ার পরে তোমাকে উজু করতে হয়েছে, আদারওয়াইজ তুমি নামাজে দাঁড়াইতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এটা। তো তার এখানে এটা স্পন্দন গতি হয়েছে, এর মিনিমাম শর্ত হচ্ছে তাকে পর্যাবৃত্ত হওয়ার শর্তটা কি করতেছে, ফিল আপ করতে হয়েছে। বুঝতে পারছো কিনা? তাহলে এখানে বোঝা যাইতেছে যে সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি, আর সকল
সরি, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কারণ স্পন্দন হওয়ার জন্য তাকে পর্যাবৃত্ত হইতেই হইব। কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন না, কারণ কি কারণে না? এই কারণে না। যাও। ওকে। তারপর আমরা যে জিনিসটা পড়ছিলাম আর কি, এরপরে হচ্ছে কি বলছে যে এখানে দুইটা দিয়ে বুঝাইছে আর কি, পর্যাবৃত্ত আর ঘূর্ণন দিয়ে বুঝাইছে, সমস্যা নাই। মানে যেটা দিয়ে বুঝা না কেন, তোমরা এটা আশা করি ইয়া করতে পারবে আর কি, ব্যাখ্যা করতে পারবে। মানে স্পন্দন এক প্রকার পর্যাবৃত্ত গতি, স্বাভাবিক, কারণ স্পন্দন হওয়ার পূর্ব শর্তই কি করতে হবে? পর্যাবৃত্ত হইতেই হবে। যেমন এখানে একটা উদাহরণ দিছে, এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করো, ঘূর্ণন গতি এক ধরনের বিশেষ পর্যাবৃত্ত গতি। যেমন এখানে খেয়াল করো, সকল ঘূর্ণন গতি, ঠিক আছে, যেমন সকল ঘূর্ণন গতি কিন্তু তোমার হচ্ছে কি পর্যাবৃত্ত নয়। এখানে কি বলছে এটা, একটু wait। ও আচ্ছা, ঘূর্ণনের ক্ষেত্রে খেয়াল করো, ঘূর্ণনের ক্ষেত্রে এই পার্থক্যটা এটা একটু বোঝার চেষ্টা করো। মানে এর আগেরটা ঠিক আছে, এর আগেরটা আশা করি বুঝতে পারছো, যে পর্যাবৃত্ত আর স্পন্দনের পার্থক্যটা বুঝতে পারছো, যে পর্যাবৃত্ত আর স্পন্দনের পার্থক্যটা একটু আগে যেটা বললাম আর কি, এটাই যে তোমার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে যদি একই দিকে অতিক্রম করে, ঘুরে, এটা হচ্ছে ঘড়িটা, নর্মাল ঘুরে যেটা। আর স্পন্দন কোটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তো ঘুরতেই হবে। আবার তার মধ্যে কি হইব, একটা নির্দিষ্ট সময় একদিকে আর বাকি সময় কি তার বিপরীত দিকে, এটা হচ্ছে স্পন্দন। ঠিক আছে। তো স্পন্দন হওয়ার মিনিমাম শর্তই কি, তাকে পর্যাবৃত্ত হইতেই হবে, আদারওয়াইজ কিন্তু সেই স্পন্দন হইতেই পারবে না। প্রথম কথা হচ্ছে এটা, ওই যে নামাজে দাঁড়ানোর মতো আর কি সিচুয়েশন, মানে উজু কইরেই তাকে আসতে হবে। আর ঘূর্ণনের ক্ষেত্রে খেয়াল করো, ঠিক আছে, সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। কেন নয়? কারণ যেমন সরল দোলকের যে গতিটা একটু আগে আমরা বলতেছিলাম, বা একটা বুন যে একটু আগে ঝুলতেছিল একটা মানে ইয়ার মধ্যে আর কি, দুলনার মধ্যে, তো সেক্ষেত্রে কি হইতেছিল, এটা একটা পর্যাবৃত্ত গতি। দেখো একটা সরল দোলক আমি যদি এখানে ঝুলাই দিতাম আর কি, এটা দোলককে ঝুলানো দেওয়ার পরে এই দোলকটা কিছু সময় কি এদিকে দুলতো, কিছু সময় কি তার বিপরীত দিকে দুলতো। মানে কিছু সময় প্লাস দিকে দুলতো, কিছু সময় তার মাইনাস দিকে দুলতো। তাহলে কি হইতো, এটা দুলতেছে একটা, মানে এটা একটা পর্যায়কাল আছে, সেটা কত, ওই যে একটু আগে পেন্ডুলামের ক্ষেত্রে ধরলাম 2 সেকেন্ড। কিন্তু সমস্যাটা কি, গুণন গতির সংজ্ঞাটা যেখানে বলা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, হ্যাঁ, বস্তু কণাগুলো যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট অক্ষ থেকে হ্যাঁ দূরত্ব অপরিবর্তিত রেখে, মানে সমান দূরত্বে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন তাকে ঘূর্ণন গতি বলে। এখানে কি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে এটা কি টোটালটা ঘুরতেছে নাকি একটু অনেক ঘুরে তারপর আবার বিপরীত দিকে ঘুরতেছে? এই যে সরল দোলকটা, আমার এটা মনে হয় বুঝো নাই কনসেপ্টটা। আচ্ছা, আবার আগেরটাতে যাই, গেলে বুঝতে পারবা। ওয়েট। আচ্ছা দেখো, এই ছবিটাতে দেখো যে আমি তো অন্য কালার নেই, তাহলে তোমাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। এই ছবিটাতে খেয়াল করি, এই বুনটা কি হচ্ছে, অর্ধেকটা সময় হচ্ছে সে এদিকে দুলতেছে, বাকি অর্ধেকটা সময় কি তার বিপরীত দিকে দুলতেছে। তাহলে এখানে তার দুইটা গতি হচ্ছে, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেহেতু এটা নির্দিষ্ট সময় পর পর এই মাঝখানের যে রেখাটা এটাকে অতিক্রম করতেছে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আবার এটা হচ্ছে কি, এটা স্পন্দন গতি। এই কারণে স্পন্দন গতি, কারণ পর্যাবৃত্ত হওয়ার পরে সে একটা নির্দিষ্ট সময় অর্ধেক একদিকে আর বাকি অর্ধেক সময় কি তার পর্যায়কালের অর্ধেক, মানে নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময় সে একদিকে, তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ঘুরতেছে, এই জন্য হচ্ছে এটা কি, এটা স্পন্দন গতি। কিন্তু ঘূর্ণন গতির সংজ্ঞা হচ্ছে এইরকম যে সে এখানে ডালটাকে বাঁধা থাকা অবস্থায় সে এভাবে পুরা ডালের চারদিকে ঘুরবে। আসলে কি সে এই ডালটার চারদিকে ঘুরতেছে? যে না। ডালটাতে বাঁধা আছে এটা চারদিকে কিন্তু সে ঘুরতেছে না। সুতরাং এটা ঘূর্ণন গতি না। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? জি স্যার। থ্যাংক ইউ। তো এই জিনিসটা হচ্ছে বিষয় আর কি। সুতরাং এটা ঘূর্ণন গতি না, কিন্তু এটা স্পন্দন গতি ও পর্যাবৃত্ত গতি। ঠিক সিমিলারলি, যে
গুণন গতির ডেফিনিশনটা এটা যে চারদিকে ঘুরতে হবে কোনোটা বিন্দুকে কেন্দ্র করে। দেখো, এই যে এটা, এটার ক্ষেত্রে খেয়াল করো, এই পেন্ডুলামের যে এই পার্টটা, এই পেন্ডুলামের এই অংশটা খেয়াল করো, কিছুক্ষণ উপরের দিকে উঠছে, তারপরে আবার কিছুক্ষণ এইদিকে উপরের দিকে উঠছে 2 সেকেন্ডের মধ্যে। কিন্তু এরকম তো হয়েছে না যে এই পেন্ডুলামের অংশটা এইভাবে ঘুরে আবার এখানে আসছে। সুতরাং এই পেন্ডুলামেরটাও তোমার কি পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন, পর্যাবৃত্ত এবং স্পন্দন, কিন্তু কিন্তু এটা ঘূর্ণন না। আর ঘড়ির কাঁটাটা কি? ঘড়ির কাঁটাটা হচ্ছে ঘূর্ণন এবং পর্যাবৃত্ত, কিন্তু স্পন্দন না। ঘড়ির কাঁটাটা কি? ঘূর্ণন এবং পর্যাবৃত্ত, কিন্তু স্পন্দন না। কারণ এটা কি, এটা নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করে 360 ডিগ্রি ঘুরছে, এটা 360 ডিগ্রি ঘুরে নাই। যদি ঘুরতো, এটা 360 ডিগ্রি ঘুরে নাই, এই জন্য এটা কি? ঘূর্ণন না। এটা 360 ডিগ্রি ঘুরছে, এটা হচ্ছে ঘূর্ণন, কিন্তু এটা ডান দিকে অর্ধেক ঘুরে আবার বাম দিকে অর্ধেক ঘুরে এরকম করে না, এই জন্য এটা স্পন্দন না। এই দুইটা হচ্ছে পর্যাবৃত্ত এবং ঘূর্ণন, আর এটা হচ্ছে পর্যাবৃত্ত এবং স্পন্দন। আশা করি বুঝতে পারছো। না বুঝলে রেকর্ডিংটা আবার দেখবা। এগুলো পড়ছিলাম, তারপর ভেক্টর রাশি পড়ছিলাম, যে রাশির মান এবং দিক আছে সেটাকে তোমার ভেক্টর রাশি বলে। কি কি কোন কোন ভেক্টর রাশি, এখানে একটা টেকনিক দেখানো ছিল, এগুলো পড়াইছিলাম। তারপর স্কেলার রাশি কি, হ্যাঁ, যেটা শুধুমাত্র মান আছে সেটাকে স্কেলার রাশি বলে। বুঝতে পারছো? এই জিনিসটা পড়াইছিলাম। তারপর আমরা দূরত্ব কি, ঠিক আছে, এবং সরণ কি, এই জিনিসটা পড়তেছিলাম আর কি। দূরত্ব হচ্ছে কি, মানে মানে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন আর কি, এই জিনিসটাকে আমরা বলতেছিলাম কি, দূরত্ব আর কি। আর আর কোনো একটা নির্দিষ্ট দিকে আর কি সরল রৈখিক দূরত্ব হচ্ছে কি, তোমার হচ্ছে সরণ আর কি। কোনো একটা নির্দিষ্ট দিকে যদি দূরত্ব হয় আর কি, তখন আমরা বলতেছিলাম সেটাকে কি, সরণ। এবং আমরা এখান থেকে দ্রুতির সংজ্ঞাটা শিখতেছিলাম, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে, মানে একটা বস্তু যদি কোনো এক অবস্থা থেকে আরেক অবস্থানে যায়, এখানে কোনো নির্দিষ্ট দিক নাই, তখন সেটাকে আমরা বলতেছিলাম দ্রুতি। সময়কে যদি দ্রুত দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা দ্রুতি সংজ্ঞাটা শিখছিলাম, সেখান থেকে দ্রুতির একক বের করছিলাম, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি বলতে আমরা এই জিনিসটা বুঝাইতে চাইছিলাম আর কি, এটা গাড়ি যদি মনে করো, এই উদাহরণটা একটু মুখস্থ করো আর কি। গড় দ্রুতির ক্ষেত্রে কোন একটা গাড়ি যদি ঢাকা থেকে চট্টগ্রামে 7 ঘন্টায় 350 কিলোমিটার যায়, তাহলে তার গড় দ্রুতি হবে 50 কিলোমিটার পার আওয়ার। গড় দ্রুতি বলার কারণ হচ্ছে আর কি, প্রতি ঘন্টায় সে 50 কিলোমিটার পথ অতিক্রম করছে এমন কোনো কথা নেই, গাড়িটা কখনো আসতে বা কখনো জুড়ে গেছে আর কি। মোট অতিক্রান্ত দূরত্ব, গড় দ্রুতি সমান সমান হচ্ছে মোট দূরত্ব বা সময়। এই ডেফিনেশনটা এইভাবে উদাহরণ আকারে লিখে দিতে হবে, মানে এটা একটা পারফেক্ট উদাহরণ আর কি। গড় দ্রুতি, মোট দূরত্ব বা সময় দিয়ে সেই সংজ্ঞাটা লিখতে হবে। তাৎক্ষণিক দ্রুতি বলতে আমি এই জিনিসটা বলতেছিলাম আর কি, যে তাৎক্ষণিক দ্রুতি বলতে এটা বোঝায় আর কি, যে বি বি সমান সমান হচ্ছে লিমিট। লিমিটটা লিখতে গিয়ে আমরা এটা ছোট হাতের এল ইউজ করছিলাম। লিমিট t টেন্ডস টু 0, সময়ের পরিবর্তন হচ্ছে শূন্যের কাছাকাছি। তারপর আমাদের বলতেছিলাম কি, ডেল এস, অবস্থানের পরিবর্তন বাই হচ্ছে কি ডেল টি। ঠিক আছে, বস্তুর অবস্থানের দূরত্বের পরিবর্তন বাই হচ্ছে কি সময়, অর্থাৎ সময়ের ব্যবধান যখন t টেন্ডস টু 0 শব্দটার কথা হচ্ছে এটা, যে সময়ের ব্যবধান যখন ক্ষুদ্র কাছাকাছি হয়, মানে জিরোর কাছাকাছি হয়, 0.000001 সেকেন্ড এরকম যদি হয় আর কি, বা জিরো অনেক নেনো সেকেন্ড আকারে যখন সময় হবে আর কি, সময়ের ব্যবধান যখন খুবই ক্ষুদ্র হবে, সেই সময়ে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা কি করি, টি দিয়ে ভাগ করি। যেমন আমরা একটা বল করছি, ঠিক বলটা ছুড়ার মুহূর্তে বা ছুড়ার এত নেনো সেকেন্ডের মাথায় এটার ব্যাগ কত, তখন এই যে ব্যাগটাকে বের করা হয় সেটা হচ্ছে নর্মাল ব্যাগ না, এটাকে আমরা বলতেছিলাম তাৎক্ষণিক ব্যাগ বা তাৎক্ষণিক দ্রুতি আর কি। তারপর আমরা এখান থেকে সরণের সংজ্ঞা পড়তেছিলাম, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তনকে সরণ বলে। তো আমরা যখন সরণ বলবো, তখন আমাদের একটা মেইন কনসেপ্ট আসে। এই কনসেপ্টটা কি, এটা অবশ্যই নির্দিষ্ট দিক হইতে হইব। সরণের মান এবং দিক আছে, একক হচ্ছে এর। হ্যাঁ, তারপরে আমরা দ্রুতি বলতে কি বলতেছিলাম, সময়ের সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তনকে দ্রুতি বলে। সুষম দ্রুতি, যদি বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে যে সুষম দ্রুতি, আর যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে আমরা বলতেছিলাম অসম দ্রুতি। তারপরে এখানে এটা আমরা গ্রাফ দেখছিলাম, যে এখানে দূরত্ব জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। দূরত্ব হচ্ছে এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা হচ্ছে কি দূরত্ব। এ বি সি ডি, এটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, ঠিক আছে। আর সরণ কি, এ থেকে ডি পর্যন্ত, ওটা
কিন্তু সরণ মানে কি? আমরা সরণ মানে হচ্ছে যে আদি ও শেষ বিন্দুর যোগফল। এটা হচ্ছে আমাদের আদি বিন্দু, যেখান থেকে শুরু হয়েছিল আদি, আর যেখান থেকে শেষ হয়েছিল এটা হচ্ছে ডি, এটা হচ্ছে শেষ বিন্দু। তা আদি এবং শেষ বিন্দুর যে যোগফল, এটা কি মূলত হচ্ছে সরণ। সরণটা কি? সরণ একটা ভেক্টর আছে, এখানে ভেক্টর চিহ্ন ইউজ করা হয়েছে। দূরত্ব হচ্ছে হুবহু যে পথে গেছে সেই পথটা, আর সরণ হচ্ছে আদি বিন্দু এবং ও শেষ বিন্দু হুম দ্বারা যোগ করলে যেটা পাওয়া যায় আর কি সেটা। যেমন এখানে বলা আছে আদি বিন্দু এবং শেষ বিন্দু দ্বারা যেটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে। তারপর আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি এই জিনিসটা পর্যন্ত শিখছিলাম। এটা হচ্ছে আমাদের গত লেকচারটা আর কি। আজকে হচ্ছে আমাদের নতুন লেকচারটা শুরু করবো আর কি। গত লেকচারে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? হ্যালো? আর গত ভেক্টর লেকচারে রাশি স্কেলার রাশির মধ্যকার পার্থক্যটা আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য হচ্ছে কি যে, দেখো, থ্যাংক ইউ, যে আমরা যদি এই জিনিসটা চিন্তা করি আর কি, যে মানে একজন ব্যক্তিকে বলা হলো আর কি যে আপনি মানে এই কাউতুলি মোড় থেকে আর কি, ঠিক আছে, আপনি হচ্ছে সদর হাসপাতালের দিকে যাবেন। তো সাপোজ আর কি সে সে কাউতুলি মোড় থেকে সে পূর্ব দিকে গেল, মনে করেন। উম, বলা হলো কি কাউতুলি মোড় থেকে 2 কিলোমিটার দূরে আর কি বিভারিয়া সদর হাসপাতাল। তো সে কাউতুলি মোড় থেকে পূর্ব দিকে গেল 2 কিলোমিটার, তাহলে কি সে বিভারিয়া সদর হাসপাতালে যেতে পারবে? না স্যার। না। বলা হলো সে আপনি পশ্চিম দিকে যাবেন 2 কিলোমিটার, তাহলে কি যেতে পারবে? ডেফিনেটলি না। এখানে মনে করেন এখানে আছে, মানে আমরা যদি একটু চিন্তা করি আর কি, যে বিষয়টা কিরকম, যে এখানে মনে করেন যে আমাদের স্টুডেন্ট, যে আরিশা আপু এখানে আছে, তো ওনাকে বলা হয়েছে কি যে একজন পেশেন্ট এক্সিডেন্ট করছে, তো ওনাকে হচ্ছে উনি সদর হাসপাতালে নিয়ে যাবে আর কি, এক্স এক্সাম্পল। তো এটা হচ্ছে আপনার কাউতুলি মোড় আর কি, এই জায়গাটাতে উনি আছেন। তো সরি, ওয়েট। তো উনি এই জায়গাটাতে আছে, এই জিনিসটা চিন্তা করো যে এই জায়গাতে আছে, তো বললো হলো কি যে ওনাকে সদর হাসপাতালে নিয়ে যেতে হবে, 2 কিলোমিটার দূরে সদর হাসপাতাল। তো উনি 2 কিলোমিটার দূরে এদিকে গেছে, গেলে তো হচ্ছে পূর্ব দিকে গেছে, তো ওইদিকে তো শুধু মনে করেন নদী আর খাল, ওইদিকে গেলে আর কিছুই পাইবো না। তো 2 কিলোমিটার ওইদিকে আবার পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে এদিকে ডাইরেক্ট সদর হাসপাতাল চলে যেতে পারবে, বা শুধু মানে 2 কিলোমিটার দূরে মানে বিভারিয়া সদর হাসপাতালে যেতে আবার উত্তর দিকে গেছে, ডাইরেক্ট উত্তর দিকে গেলে কি আসলে সদর হাসপাতাল পাবে? নাও পাইতে পারে। আর দক্ষিণ দিকে গেলে তো পাইবেই না, ঠিক আছে। এইদিকে তো আমরা জানি যে সদর হাসপাতালের অবস্থানটা একটু বুঝার চেষ্টা করুন, পূর্ব দিকে না, তাহলে পূর্ব দিক ক্রস, ঠিক আছে, কেননা আমি তো পূর্ব দিকে গেলে সদর হাসপাতাল পাইতাম না। তারপর মনে করুন দক্ষিণ দিক না, এটাও ক্রস, পশ্চিম দিকে না, মানে যে কোনো একটা দিকে গেলেই পাইতো না। তবে একটা জিনিস সত্য, যে যদি এরকম হয় আর কি, যে এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন, যে এরকম এটা কিন্তু একটা জিনিস সত্য আর কি, যে যদি এটা চিন্তা করি আর কি, যে এখানে এই যে এখানে যে দাঁড়ায় রয়েছে আর কি, ওইখান থেকে যদি আরিশা যেখানে দাঁড়া রয়েছে এটাকে কেন্দ্র করে যদি আমি 2 কিলোমিটার এসে, ঠিক আছে, একটা বৃত্ত কল্পনা করি আর কি, এই বৃত্তের কোনো না কোনো মানে এই যে বৃত্তের পরিধিতে কোনো না কোনো বিন্দুতে কি আছে? সদর হাসপাতালের অবস্থান আছে, যেহেতু আমি বলছি যে কাউতলী থেকে 2 কিলোমিটার দূরে সদর হাসপাতাল অবস্থিত। তো বৃত্তের কোনো না কোনো বিন্দুতে হচ্ছে কি আছে? সদর হাসপাতালের অবস্থান আছে, এবং কোন বিন্দুতে আছে এটা বলার জন্য আমাকে কি করতে হবে? দুইটা জিনিস ডিফাইন করে দিতে হবে। একটা জিনিস কি? সেটা হচ্ছে দিক, কোন দিকে আছে। যেমন সে বলছে কি যে পূর্ব দিকের সাথে পূর্ব দিকে এবং উত্তর দিকের মাঝামাঝিতে আছে, তো পূর্ব দিকে এবং উত্তর দিকের মাঝামাঝিতে বললে সে সদর হাসপাতালে যাইতে পারবে না। এর সাথে আমাকে কি বলে দিতে হবে? একটা কোণ বলে দিতে হবে। কি বলে দিতে হবে? কোণ। যে কত ডিগ্রি কোণে গেলে এই যে রাস্তাটা, মানে কাউতলী থেকে যে রাস্তাটা সদর হাসপাতালে যে এটা একটা নির্দিষ্ট কোণে গেছে, আমি এত ডিগ্রি কোণে যদি যাই, তাহলে আমি কি করতে পারবো? সদর হাসপাতালে পৌঁছে যাবে। আমি ধরে নিলাম আর কি যে উনি যদি 30 ডিগ্রি কোণে যাইতো, হ্যাঁ, তো 30 ডিগ্রি কোণে যদি যাইতো তাহলে হচ্ছে সদর হাসপাতালে সহজে পৌঁছে যেতে পারতো। তো এই যে 30 ডিগ্রি কোণে যদি উনি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে যদি, হ্যাঁ, যাইতে থাকে, তাহলে হচ্ছে কি 2 কিলোমিটার অতিক্রম করার পরে সে কি করতে পারে? এই যে হসপিটালের মধ্যে পৌঁছে যেতে পারবে।
বুঝতে পারছেন? এটা হচ্ছে মেন ডিফিনিশন। তো ভেক্টর জিনিসটা বলতে গেলে আমাদের মূলত কি জিনিস লাগে, মানে শুধু মান দিয়ে আমরা আসলে বাস্তবে হিসাব নিকাশটা আসলে করা যায় না। আমরা এখানে অবশ্যই কি ইউজ করি, দিকটা ইউজ করি। তো আমরা যখন ভেক্টর ক্যালকুলেশন করব তখন মানে বাস্তব জগতে যত রাশি আছে আর কি, দেখবা যে শুধু মানটা বললে আমরা আসলে এটার এক্সাক্ট ডেফিনেশনটা, এক্সাক্ট অবস্থানটা এবং এক্সাক্ট বর্ণনাটা আমরা ব্যাখ্যা করতে পারি না শুধু মান দ্বারা। এই জন্য আমাদের এখানে কি হয়, মানের সাথে দিক এবং কোণ লাগে। তাহলে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মানের সাথে কি কি লাগবে? দিক, কোন? দিক ও কোণ কিন্তু লাগবে, বুঝতে পারছো? তো এই কোণের ব্যবহারটা তোমাদের এখানে নাই, এই কোণের ব্যবহারটা ইন্টারে আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা, এটা এখানে নাই, ইন্টারে আছে। তো ভেক্টর রাশির যদি যোগ বিয়োগ করতে হয়, নর্মাল যদি রাশির যোগ বিয়োগ হইতো তাহলে কি হইতো, যে নর্মাল যদি কোনো একটা রাশির যোগ বিয়োগ হইতো তাহলে কেউ এরকম করতো আর কি, যে দেখো যে নর্মাল রাশির যোগ বিয়োগ করলে কিরকম করতো, জাস্ট এদিকে মানে কি এদিকে যাইতো প্রথমে, যাওয়ার পরে সেই দিক দিয়ে ঘুরে তারপরে এখানে যাইতে হইতো। বুঝতে পারতেছো? কিন্তু ভেক্টর রাশির এই যে এই যে যোগ বিয়োগ গুণটা এটা নর্মাল বীজগণিতের মতো হয় না। তো এটা কিভাবে হয়ে যায়, এটা হয়ে হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর নিয়ম অনুসারে। ভেক্টরের নিয়ম, তো ভেক্টরের নিয়ম কি, ভেক্টর বিভিন্ন ধরনের নিয়ম আছে, ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ভেক্টরের ত্রিপুর রাশির, এরকম বিভিন্ন ধরনের নিয়ম এক্সপ্লেনেশন আছে। তো আমরা এগুলো শিখবো না এই ক্লাসের মধ্যে। আমরা হচ্ছে জাস্ট এই ডেফিনেশনটা বা সংজ্ঞাটা শিখছি, এটার সাথে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো শিখছি। আর ভেক্টরের কিছু ইমপ্লিমেন্টেশন শিখবো। কিভাবে শিখবো, যেমন মনে করো এই জিনিসটা আমি গত ক্লাসে বলছিলাম, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে শিখবো, যে আমি ওই কোনো একজন ব্যক্তি আর কি 3 কিলোমিটার, খেয়াল করো, যে বা 4 কিলোমিটার, 5 কিলোমিটার গেছে হচ্ছে পূর্ব দিকে, 5 কিলোমিটার গেছে হচ্ছে পূর্ব দিকে, হ্যাঁ, আর 4 কিলোমিটার গেছে কোন দিকে, হচ্ছে মনে করো উত্তর দিকে। দাঁড়াও একটু ওয়েট করো, মানে মিলাইয়া চিন্তা করে আমি। আচ্ছা, হ্যাঁ, মানে দেখো 4 কিলোমিটার গেছে হচ্ছে, একটু মিলাই নিতেছি আর কি, 4 কিলোমিটার গেছে হচ্ছে পূর্ব দিকে, মনে করো তানজিবুল 4 কিলোমিটার পূর্ব দিকে গেছে। তারপরে সে কি করছে, 3 কিলোমিটার গেছে উত্তর দিকে, 4 কিলোমিটার গেছে পূর্ব দিকে, আর 3 কিলোমিটার গেছে কোন দিকে, উত্তর দিকে। উত্তর দিকে। ভেরি গুড রেসপন্স করার জন্য। এখন তো উত্তর দিকে গেছে 3 কিলোমিটার। এখন নর্মাল যুগ বিয়োগ অনুসারে তানজিবুল কত কিলোমিটার গেছে, সাধারণ যুগ বিয়োগ অনুসারে, স্কেলার যুগ বিয়োগ অনুসারে তানজিবুল কত কিলোমিটার গেছে? 7 কিলোমিটার। হ্যাঁ, স্কেলার অনুসারে সে কত কিলোমিটার গেছে? 7 কিলোমিটার, 7 কিলোমিটার। কিভাবে হয়েছে? 3 কিলোমিটার যোগ কত, 4 কিলোমিটার। এক বুঝছো কিনা? কিলোমিটার টোটাল হচ্ছে সাত জি স্যার। কিলোমিটার আরিশা কি বুঝতে পারতেছো? আরিশা? জি স্যার, বুঝতেছি। আর ভেক্টর নিয়ম অনুসারে কি হইব, এইভাবে হইব না। ভেক্টর নিয়ম অনুসারে হইব এরকম, যে এই 4 কিলোমিটার এবং 3 কিলোমিটারটা যেদিকে গেছে এটাকে কি করতে হবে, যেখান থেকে শুরু হয়েছিল এটা হচ্ছে আদি বিন্দু, যেখান থেকে শুরু হয়েছিল এটাকে আদি বিন্দু মনে করি, এখানে আদি বিন্দু হচ্ছে উ। আর উ থেকে প্রথমে গেছে উ ই। ভেক্টর ভেক্টর নিয়ম অনুসারে কি হইব, দেখো স্কেলার অনুসারে যুক্ত হয়েছে এরকম হয়েছে, স্কেলার অনুসারে যুক্ত হয়েছে উ ই প্লাস, ই প্লাস আর গিয়ে যে বিন্দুতে গিয়ে শেষ হয়েছে, মনে করো এ বিন্দুতে শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে ই প্লাস ই এ, এটা হচ্ছে কি ভেক্টরের যুগ। আর সরি স্কেলারের যুগ ই প্লাস এ ই, মানে এরকম আর কি, নর্মাল আর কি, নর্মাল যে যুগ এরকম টাইপের হয়েছে, এটা হচ্ছে স্কেলারের যুগ। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ঘটনাটা যেটা হবে, সেটা হবে যে তোমার এই এটা হয়ে যাবে তোমার সরাসরি উ এ, সরাসরি কি হবে, আদি বিন্দু এবং শেষ বিন্দু যোগফল। তো আদি বিন্দু কোনটা, উ, আর শেষ বিন্দু কত, এ। তাহলে এই দুইটার কি যোগফল হচ্ছে উ এ। তাহলে উ এ কিভাবে বের হইব, দেখো এটা একটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের কি, দেখো এটা অতিভুজ উৎপন্ন করছে না এই উ এটা। এই নিচেরটা যদি একটা লম্ব হয়, আর সরি নিচেরটা যদি ভূমি হয়, উই যদি ভূমি হয়, আর এই যদি কি হয়, লম্ব হয়, তাহলে এই উ এটা কি করছে, এটা অতিভুজ উৎপন্ন করছে না? তাহলে সেই অতিভুজটা হচ্ছে উ এ। উ এটা বের করবে কিভাবে, উ ই স্কোয়ার প্লাস ই এ স্কোয়ার। বুঝছো কিনা? মানে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কত, দেখো 4 স্কোয়ার প্লাস 3
স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার 3 স্কোয়ার করলে কত? √25। √25 রুট করলে কত? 5। দেখছো তো ভেক্টর অনুসারে মান 5। হচ্ছে কত কিলোমিটার? 5 কিলোমিটার। কিন্তু ভেক্টর নিয়ম অনুসারে কিলোমিটার। মান হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু স্কেলারের মান কত? 7 কিলোমিটার। বুঝতে পারতেছো? মানে মেইনলি হচ্ছে সে তোমার কতটুক দূরত্ব মানে যদি আমি এখানে বলতাম আর কি যে এখানে সে কতটুক, তার সরণ কতটুক ঘুরছে, দূরত্ব অতিক্রম করছে 7 কিলোমিটার। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে স্কেলার 7 কিলোমিটার, এটা হচ্ছে কি? দূরত্ব। এটা কি? দূরত্ব। দূরত্ব অতিক্রম করছে 7 কিলোমিটার। এখানে 5 কিলোমিটারটা মূলত কি? সরণ। 5 কিলোমিটারটা কি? সরণ। বুঝছো? এ হচ্ছে ব্যাপার আর কি। এবং বলে দিতে হবে বর্তমানে তার অবস্থানটা কোন দিকে আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি রিক্যাপ টাইম অনেক নিয়ে নিছি আসলে। রিক্যাপ টাইমটা আরো কম নেওয়ার দরকার ছিল। তো নতুন চ্যাপ্টারটা শুরু করি। ব্যাগ জিনিসটা কি? মনে করো দুইজন দুইজন বন্ধু আর কি দৌড় দিছে আর কি। তো যে একটু স্পিডে যায়, মানে একটু বেশি স্পিডে যায়, তখন আমরা কি বলি? মানে কম সময়ে যে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তাকে আমরা বলি না তার বেগ বেশি? হ্যাঁ। মনে করো 100 মিটার দৌড়, 100 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এখানে মনে করো এই দৌড় প্রতিযোগিতার মধ্যে দুইজন পার্টিসিপেট করছে। মনে করো কাফি আর তানজিবুল পার্টিসিপেট করছে। এর মধ্যে মনে করো তানজিবুল আগে মানে ইয়াতে পৌঁছে গেছে। তাহলে আমরা কি বলবো? যে তানজিবুল বেশি বেগে দৌড়াইছে এই জন্য সে পৌঁছে গেছে। আমরা এই কথাটা বলি কিনা? হ্যাঁ। তোমার কথা কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ, মানে সে বেশি স্পিডে দৌড়াইছে। বুঝতে পারতেছো? বেশি স্পিড, হ্যাঁ, বেশি ভেলোসিটিতে সে দৌড়াইছে। এই জন্য সে কি তাড়াতাড়ি পৌঁছে গেছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো বেগের সংজ্ঞাটা হচ্ছে এই জায়গাটাতে যে তুলে তুলে বেগের সাথে আমরা যে বলতাম যে বেগের বেশি স্পিডে দৌড়াইছে, এই যে স্পিড বা ভেলোসিটি আমরা যেটাই বলি না কেন, এখানে একটা জিনিস মানে সে কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করছে। এই জন্য তো সে আগে পৌঁছাইছে। একজন ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, একটু কল্পনা করো। সে ফার্স্ট হয়েছে মানে কি? সে কম সময়ে, যে ফার্স্ট হয়েছে তার লাগছে মনে করো 100 মিটার যাইতে 15 সেকেন্ড। আর যে সেকেন্ড হয়েছে তার লাগছে কত? মনে করো 14 সেকেন্ড। তাহলে যে ফার্স্ট হয়েছে সে কম সময়ে কি করছে? বেশি দূরত্ব অতিক্রম করছে। এই জন্য তার কি ব্যাগটা কি বেশি। তাহলে ব্যাগ মানে কি দেখো? ব্যাগ মানে হচ্ছে দুইটা জিনিস। এটা হচ্ছে কি, সরণকে যদি আমি কি করি, যে দূরত্বটা যে সরণটা হয়েছে, সরণ মানে যেহেতু এটা নির্দিষ্ট দিকে করছে, তো সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? বেগ পাবো। এই জিনিসটা বলছে কোনো নির্দিষ্ট সময়ে। দেখো বেগের ক্ষেত্রে দুইটা জিনিস কানেক্টেড। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাই বেগ। তো তানজিবুল যদি উল্টা উল্টা পাল্টা দিকে দূর মারতো তাহলে কি সে ফার্স্ট হইতে পারতো? ডেফিনেটলি না। তো সে একটা নির্দিষ্ট দিকেই তো দৌড় দিয়ে দিবে ফার্স্ট হওয়ার জন্য, কিন্তু অন্যদিকে তো বিচারক থাকবে না, সেদিকে গেলে ফার্স্ট হইব না। ঠিক আছে। আবার বইয়ের মধ্যে একটা সংজ্ঞা বলছে যে সময়ের সাথে কোনো বস্তু সরণের হারকে বেগ বলে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তু সরণের হার, তো সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। সরণ জিনিসটা একটু আগে বলছি যে ভেক্টর রাশি, একটু আগে দেখালাম যে আদি বিন্দু এবং শেষ বিন্দু যোগফল। আর নির্দিষ্ট দিকে যখন একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। বেগের একক কি? LT−1। কিভাবে আছে একটু করে দেখাবো, সমস্যা নাই। আর বেগের দ্রুতি এবং বেগের মাত্রা কি? একই। সেটা কি? MS−1। সুষম বেগ যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, মানে যেদিকে মানে অলওয়েজ বেগের মান এবং দিক যদি কি থাকে? অপরিবর্তিত থাকে, এটাকে কি বলে? সুষম বেগ বলে। যেমন বাতাসের বেগ 332 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখো। তো এটা কি? অলওয়েজ ফিক্সড। 332 যে বাতাসের বেগ, এটা কি ফিক্সড। আর অসম বেগ যদি কোনো বস্তুর গতিকাল, তার বস্তুর মান ও দিক উভয়ের পরিবর্তন ঘটে, তাহলে আমরা কি বলি? অসমবেগ বলে। বাস্তবে অসমবেগই বেশি। বুঝতে পারছো? যেমন আমাদের চলাফেরা এটা অসমবেগ। ঘড়ির যেমন, আর ঘড়ির কাঁটাটা হচ্ছে বর্তমান সুসমবেগ অনেকটা। ঠিক আছে। গাড়ির বেগ এটা হচ্ছে কি? এটা অসমবেগ। ঠিক আছে। এখন আসলে যে আরো কিছু বিষয়গুলো আর একটু মানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি জিনিসগুলো দিয়ে কি বোঝানো চাইতেছে। দেখো দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য আমরা গত ক্লাসে পড়ছিলাম যে দ্রুতি জিনিসটা কি? সরল এবং বক্রপথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনটাকে আমরা কি বলতেছি?
সরল এবং বক্রপথে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে আমরা কি বলতেছি? দ্রুতি। দ্রুতি। সরল পথে হইতে পারে, বক্রপথে হইতে পারে, মানে দূরত্বের সাথে এটা কানেক্টেড। আর সময়ের সাথে সাথে বস্তুর সরণের হারকে, সরণ নিজে একটা ভেক্টর রাশি, তাকে কি বলে? বেগ বলে। এই হার কথাটা মানে কি জানো? হার মানে হচ্ছে সময় দিয়া ভাগ, সবসময় মনে রাখবে হার কথাটার মানে কি? সময় দিয়ে ভাগ। সময় দিয়ে ভাগ। আর দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। শুধু মানের পরিবর্তন হলেই কি হয়? দ্রুতির পরিবর্তন হয়। আমরা একটু আগে দেখছি শুধু মান কত, ডান দিকে যাইতেছি কি নাকি বাম দিকে যাইতেছি, দিকটা এখানে ফ্যাক্টর না, যে কতটুকু গেছে এটাই ফ্যাক্টর। বুঝতে পারতেছে? মানে একটা, মানে কতটুকু মান গেছে আর কি, এই জিনিসটাই ফ্যাক্টর। শুধু মানের কিংবা দিকের উভয়ের পরিবর্তন হলে কি হয়? বেগের পরিবর্তন হয়। তাহলে বেগের সাথে কি থাকবে? মানও থাকবে এবং কি থাকবে? দিকও থাকবে। বস্তুর বেগের মান ওই দ্রুতি, আর নির্দিষ্ট দিকে দ্রুতি কি হলো? বেগ। মানে বেগের যে মানটা, এই মানটা দ্রুতি। আর নির্দিষ্ট দিকে যদি এই দ্রুতিরটাকে, নির্দিষ্ট দিকটাকে ফিক্সড করে দেওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো কি সে উত্তর দিকে গেছে নাকি দক্ষিণ দিকে গেছে, কতটুকু স্পিডে। তো সেই জিনিসটা হচ্ছে কি তোমার নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে কি বেগ। এখন দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে, এটা তোমাদের মেইন বইয়ের একটা উদাহরণ। আমরা মেইন বইটা খুব ভালো করে পড়বো, টেনশন করার কোনো কারণ নাই। এখন আসো যে এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে? একটা ছেলে আর কি একটা রাবারের কোনো কিছু আর কি, যেমন মানে একটা সুতা দিয়ে একটা পাথরকে বাঁধছে বা রাবার বলকে বাঁধছে, বাইরে সে কি করতেছে? পাথরটাকে মাথার উপরে ঘুরাইতেছে। অনেক সময় বাচ্চারা এইভাবে ঘুরায় কিনা তোমরা দেখছো? অনেক সময় ঘুরাই না আমরা এভাবে জি কোনো কিছু, পাথর বা বলকে বাইরে এইভাবে ঘুরানো, ঠিক আছে, ঘুরাইতেছে। খেয়াল করো, আমরা দ্রুতি সংজ্ঞা পড়তেছিলাম যে কোনো বস্তুর সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? দ্রুতি বলে। কি পড়তেছিলাম? সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। দ্রুতি বলে। খেয়াল করে এখানে দেখো, এই বস্তুটার অবস্থানের পরিবর্তন হইতেছে, কিন্তু অলওয়েজ কি এই অবস্থানের পরিবর্তনটা সমান? ঠিক না? দেখো এখানে হচ্ছে, দেখো এই যে জিনিসটা খেয়াল করো, যে যেহেতু দ্রুতি সংজ্ঞাটা ছিল এরকম আর কি, বি, এটা বি দিয়ে আর কি, এস বাই টি। দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কত? যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরাইতেছে, মনে করো এদিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, মনে করো 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। খেয়াল করো জিনিসটা, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আর সময় মনে করো যে এই 10 সেন্টিমিটার যে ঘুরতেছে আর কি, মনে করো এই 10 সেন্টিমিটার এটা ঘুরাইতে টাইম মনে করো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড টাইম লাগতেছে, ধরেন 2 সেকেন্ড টাইম লাগতেছে সাপোজ আর কি, এটা ঘুরাইতে আর কি। তো প্রতিবারই মানে যতবারই ঘুরতেছে, খেয়াল করে এখানেও এটা একটু দেখো। ও, ও। দেখো যে এই পয়েন্টটাতে, মানে এই পয়েন্টটাতে যেহেতু এটা একটা বৃত্তাকার পথে ঘুরাইতেছে, প্রতি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কত? 10 সেন্টিমিটার। প্রতি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। যেহেতু প্রতি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে এটার দ্রুতির কি অবস্থানের কি আর পরিবর্তন হইতেছে? এস এর কি চেঞ্জ হইতেছে নাকি ফিক্সড আছে? ফিক্সড ফিক্সড আছে, আছে। চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এস চেঞ্জ হচ্ছে না, এসটা কি আছে? ফিক্সড আছে। যেহেতু এসটা ফিক্সড, এজন্য এটা কি সমদ্রুতিতে চলতেছে। কি দ্রুতিতে? সমদ্রুতি। সমদ্রুতিতে। সমদ্রুতিতে চলতেছে। দেখো অবস্থানটা চেঞ্জ হইতেছে না। কিন্তু এই জিনিসটা চিন্তা করো, এখানে ব্যাগটা কিন্তু সেম নাই। কেন ব্যাগটা সেম নাই? খেয়াল করো এদিকে, খেয়াল করি বস্তুটা যখন এখানে ছিল, ধরো আমি এটা অন্য পয়েন্টার নেই, বুঝাইতে ইজি হবে। বস্তুটা যখন এইখানে ছিল, তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন আমাকে আবার মনে করবা যে ভাই এই জিনিসটা বলছিল। বস্তুটা যখন এইখানে ছিল, তো সে যদি মনে করো তার অবস্থান থেকে এদিকে ঘুরাচ্ছে, তাহলে এদিকে এখানের ব্যাগটা হচ্ছে এদিকে, কোন দিকে? এদিকে। খেয়াল করো এখানে ব্যাগটা কোন দিকে? এদিকে। আবার বস্তুটা যখন এখানে ছিল, খেয়াল করো এইখানে ছিল, তখন এখানে এটার ব্যাগ কোন দিকে? এদিকে। বস্তুটা যখন এই 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 বরাবর আছে, খেয়াল করো, তখন এটার বেগ কোন দিকে? এইদিকে। আর মনে করো এদিকে না, আর আর একটু ইয়া হবে, যে আর একটু সোজা হবে, মানে একবার মিডল পজিশনে যে ব্যাগটা হচ্ছে এইদিকে। বস্তুটা যখন এখানে ছিল, তখন এটার ব্যাগ হচ্ছে এইদিকে। বস্তুটা যখন এই পয়েন্টে ছিল, তখন এটার ব্যাগ কোন দিকে? এইদিকে। বুঝতে পারছো? বস্তুটা যখন এই তার হাত বরাবর ছিল, তার বেগ হচ্ছে সোজা। আবার বস্তুটা যখন এইখানে ছিল, তখন তার বেগ হচ্ছে কোন দিকে? এদিকে। বস্তুটা যখন এই পয়েন্টে ছিল, তখন তার বেগ হচ্ছে একদম সোজা উপরের দিকে। বুঝতে পারছো কিনা? ব্যাগটা কি ঠিক আছে নাকি
ডিরেকশনটা কি হইতেছে, চেঞ্জ হইতেছে কিনা? হুম। হুম। এটা ডিরেকশনটা কি হইতেছে, দিকটা, পরিবর্তন হইতে হবে। দিকটা কিন্তু পরিবর্তন হইতেছে। বুঝতে পারতেছো? যখন এই বিন্দুতে থাকে, খেয়াল করে মনে করো এই দিকে ঘুরাইতেছে, তার মানে ঘুরানোর দিকটা এরকম আর কি। এই বিন্দুতে থাকে দেখো, ব্যাগ হচ্ছে এদিকে, 90 ডিগ্রি এদিকে। এই বিন্দুতে যখন থাকবে এটার ব্যাগ হচ্ছে ডাইরেক্ট 90 ডিগ্রি নিচের দিকে। আবার এই বিন্দুতে যখন থাকবো তখন ডাইরেক্ট 90 ডিগ্রি হচ্ছে এই বরাবর। আবার এখানে যখন থাকবো ডাইরেক্ট 90 ডিগ্রি হচ্ছে উপরের বরাবর। বুঝতে পারছো? আর এটি হচ্ছে এদিকে এদিকে দিকে। এই ডিরেকশনটা কি হইতেছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হইতেছে। তাহলে এখানে কি আছে, দ্রুতি, অর্থাৎ অবস্থানের পরিবর্তনটা ফিক্সড থাকলেও দিকটা পরিবর্তন হওয়ার কারণে, কি পরিবর্তন হওয়ার কারণে, দিক পরিবর্তন হওয়ার কারণে বেগটা ভিন্ন। দিক পরিবর্তন হওয়ার কারণে বেগ কি ভিন্ন। এই ফিগারটার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো কিনা? সম হুম, দেখো এখানে কি হইতেছে, আমার কথা কি শোনা যায়? জি স্যার। এবং দেখো এখানে দিকের পরিবর্তন হওয়ার কারণে কি হইতেছে, ব্যাগটা পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে একটা দিক পরিবর্তন হওয়ার কারণে। এই দিক পরিবর্তন হওয়ার কারণে মানটাও পরিবর্তন হইতেছে। কেমনে পরিবর্তন হইতেছে কেউ কি বলতে পারবা? শুনতেছো আমার কথাটা? জি স্যার। মানটা কিভাবে পরিবর্তন হইতেছে, এটা যখন নিচের দিকে নামতেছে, দেখো এটা যখন নিচের দিকে নামতেছে তখন ব্যাগটা কি একটু বেশি থাকতো না? হ্যালো, মনে করো 10 মিটার, 10 সেন্টিমিটার পার সেকেন্ড ব্যাগ নিচের দিকে যখন নামতেছে তখন কি একটা মানে পাথরকে বেঁধে তুমি ঘুরাইতেছো, এই পাথরটা যখন ঘুরানো অবস্থায় নিচের দিকে নামতেছে তখন ব্যাগটা কি থাকবো, বেশি থাকবো। আবার মনে করো এখানে যখন উপরের দিকে ছিল, দেখো এদিকে ব্যাগটা হচ্ছে প্রায় সমান লেভেলে, এখানে ব্যাগটা কি থাকবো, যখন উপরে উঠছে তখন ব্যাগটা কি কম থাকবো। মনে করো এখানে থাকবো 2 সেন্টিমিটার, ঠিক আছে, পার সেকেন্ড উপরের দিকে। আবার এখানে খেয়াল করো এটা নিচের দিকে আরো নামতেছে, বুঝছো? এখানে মনে করো থাকবো 6 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর আবার খেয়াল করো যে এদিকে নামতেছে, মানে তার মেনলি জিনিসটা হচ্ছে এটা আর কি, যে তার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে, হ্যাঁ, আরে সরি, তার ডিরেকশন পরিবর্তনের সাথে সাথে তার বেগের মানটাও কি হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে। তোমরা প্র্যাকটিক্যালি ঘুরাইলে বুঝতে পারবা। একটা জিনিসকে উপর থেকে নিচে ভাবে ঘুরায়ও, তাহলে বুঝতে পারো যে সে যখন নিচে নামতেছে খুব স্পিডে নামতেছে, আবার এদিকে যখন নিচ থেকে উপরে উঠতেছে সাপোজ, এটা তো একবারে যে সে মানে সার্কেল ঘুরাইতেছে এরকম না। সার্কেল ঘুরাইলেও একবারে যদি সার্কেলও ঘুরায়, তারপরে দেখবা যে একটা জায়গাতে তুমি যে ঘুরাচ্ছ একটা জায়গাতে সে অনেক বেশি বল প্রয়োগ করা লাগতেছে, আর একটা জায়গায় খুব কম বল প্রয়োগ করা লাগতেছে, অর্থাৎ ব্যাগের একটা ডিফারেন্ট তৈরি হইতেছে। তবে এখানে ওরা এই জিনিসটা বুঝাইতে চাইছে যে এটা একটা সমদ্রুতির উদাহরণ হলো, এই দ্রুতিটা হচ্ছে ফিক্সড বা সমদ্রুতি উদাহরণ হলো, এটা সমবেগ না। কারণ এই ব্যাগটা কি, এই এই যে পাথরটাকে ঘুরানো হইতেছে এটার বেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর কি। মানে দ্রুতি যে সমান হইলে যে বেগ সমান হইতে হবে এটার কোনো গ্যারান্টি নেই। কেন? কারণ হচ্ছে ডিরেকশন ভিন্ন হওয়ার কারণে। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, দিকটা পরিবর্তন হওয়ার কারণে ব্যাগটা ভিন্ন হইতেছে। তো ব্যাগটা ভিন্ন হইতেছে কি মানে কি, ব্যাগের মানও পরিবর্তন হইতেছে, দিকও পরিবর্তন হইতেছে। দিক পরিবর্তন হওয়া মানে কি বেগের দিক পরিবর্তন হওয়া, আর এর সাথে কি হইতেছে, মানও চেঞ্জ হইতেছে। প্র্যাকটিক্যালি করলেই বুঝতে পারবা, যে দেখবা যে সব জায়গাটা সমান ভাবে এটা কি হইতেছে না, মানে হিটটা অনুভূত হইতেছে না। যেখানে ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে এখানে হিটটা একটু কম, যেখানে সর্বোচ্চ স্পিডে একটা জায়গায় ঘুরতেছে আর একটা কম স্পিডে ঘুরতেছে। আচ্ছা, এটা নিয়ে এত বেশি ডিসকাস করার দরকার নাই, টাইম কেটেছে। এখন এখন আসলে ত্বরণ এবং মন্দন। যেমন ত্বরণ জিনিসটা বুঝতে হলে কি করতে হবে, মনে করো তুমি প্রতিদিন কলেজে আসো, প্রতিদিন যখন শিক্ষক বলো তুমি যে গাড়িতে করে আসো, ঠিক আছে, এই এই গাড়ি 8 সেকেন্ডে বেগ কত তা লিখে রাখতে হবে। ঠিক আছে, তো তুমি কি করছো, তুমি ড্রাইভারের পাশে বসে প্রতি 8 সেকেন্ড পর পর কি করছো, ব্যাগটাকে লিপিবদ্ধ করছো। তো কি লিপিবদ্ধ করছো, তুমি দেখাইছো যে প্রথম বেগ শূন্য, প্রথম শূন্য, যেহেতু প্রথম শূন্য টাইম কাউন্ট করো নাই, জিরোতে বেগ হচ্ছে শূন্য। তারপর সময় যখন 8 হয়েছে তখন বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তারপর সময় যখন আপ আপ পরের 8 সেকেন্ড মানে 16 সেকেন্ড হয়েছে, তখন বেগ হচ্ছে কত, 8 মিটার পার সেকেন্ড। তারপর যখন সময় যখন 24 হয়েছে তখন বেগ কত হয়েছে, 12 মিটার পার সেকেন্ড। এই যে কি হয়েছে,
যে দেখছো যে প্রথম 8 সেকেন্ডে 4 মিটার গেছে, পরের 8 সেকেন্ডে, প্রথম 8 সেকেন্ডে, ঠিক আছে, গাড়িটির বেগের পরিবর্তন কত হয়েছে খেয়াল করো। প্রথম 8 সেকেন্ডে গেছে 4 মিটার, খেয়াল করো। এই যে প্রথম 8 সেকেন্ডে গেছে 4 মিটার, তো প্রথম 8 সেকেন্ডে গাড়িটির, হ্যাঁ, প্রতি সেকেন্ডে গাড়িটির বেগের পরিবর্তন কত হয়েছে। শুরুতে ছিল 0 বেগ, তো প্রথম 8 সেকেন্ডে গেছে 4 মিটার, তাহলে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে কতটুকু গেছে। 4 - 0 কত 8, তোমার সমান কত 0.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি তার 1 সেকেন্ডে বেগের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা শিখতে পারি কি, যে একক সময়ে বেগের যে পরিবর্তন তাকে কি বলে, তাকে হচ্ছে কি ত্বরণ বলে। একক সময়ে বেগের যে পরিবর্তন এটাকে কি বলে, ত্বরণ বলে। আচ্ছা, এখানে যদি আমরা এটা বের না করে এটা বের করতাম, যে হ্যাঁ প্রথম 8 সেকেন্ড না বলে যদি বলতাম দ্বিতীয় যে 8 সেকেন্ড, তাতে সময় মানে পরের যে 8 সেকেন্ড, সেকেন্ড 8 সেকেন্ডে যদি হইতো তখন কি হইতো, তখন হইতো কত, এটা হচ্ছে যে 8 - 4। দেখো 8 - 4 নিচে কত হইতো, 8ই হইতো। বুঝতে পারছো যে দ্বিতীয় 8 সেকেন্ডে তখনও 0.5 হইতো। এটা কিভাবে আসছে একটু পরে বুঝে দিচ্ছি। যে জিনিসটা বলতেছিলাম আর যে যে এখানে এই জিনিসটা দেখাইছে আর কি, যে 8 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত 0.5 মিটার পার সেকেন্ড। তো এই জিনিসটাকে বলছে আর কি, যে একক সময়ে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণের সংজ্ঞাটা কি, সরল পথে কোনো বস্তু চলনের সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। দেখো এখানে বেগটা আস্তে আস্তে কি হয়েছে, বৃদ্ধি পাইতেছে। তো এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে এটাকে বলে ত্বরণ। আর যদি সময়ের সাথে বেগ হ্রাস পায় তখন সেটাকে বলে মন্দন, তখন হচ্ছে মাইনাস, বেগটা কি হইব, হ্রাস পাইব। বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে হচ্ছে গ্রাফটা উপরের দিকে উঠবো, আর বেগ হ্রাস মানে কি গ্রাফটা নিচের দিকে নামবো। নামবো। এই কথাটা মাথায় রেখো। হ্যাঁ, ওকে। এখন দেখো এখানে আরো কিছু কথা বলছে, এগুলো একটু দেখি। কোনো কিছুর বেগ, বেগ যদি বৃদ্ধি পায় তবে বেগের পরিবর্তন বেগের দিকে। বেগ যদি বৃদ্ধি পায় তাহলে বেগের পরিবর্তন বেগ যে দিকে হইব এই দিকে হইব। মানে তুমি সামনের দিকে যাইতেছো, বেগ বৃদ্ধি পাইলে কি হইব, তুমি সামনের দিকে যাইতে থাকবা, তুমি কিন্তু পিছনের দিকে আসবে না। তবে এক্ষেত্রে ত্বরণ হবে ধনাত্মক। মানে কি, এটা গাড়ি সামনের দিকে যাইতেছে মানে সামনের দিকে যাইতেছে, ব্যাপারটা হচ্ছে এটা। বেগ বৃদ্ধি মানে হচ্ছে গাড়িটা যেই দিকে যাচ্ছে এই দিকে। আর বেগ হ্রাস মানে কি, বেগের বিপরীত দিকে। মানে আমি কি করছি, ব্রেক চেপে বসছি, গাড়ির এটা ব্রেক চেপে দিচ্ছি, চাইতেছিল সামনের দিকে, আমি ব্রেক চেপে দিচ্ছি মানে পিছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করেছে, তখন সেটা কি হবে, সেটা হচ্ছে মন্দন। দেখো সরল পথে চলমান বস্তুর, দেখো যে সরল পথে চলমান বস্তুর সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরঙ্গ মন্দন বলে আর কি। সেটা কি, ব্রেক কষার পর যানবাহনের গতি, আমি যদি ব্রেক কষার পর যে যানবাহনের যে গতিটা পাওয়া যায় সেটা হচ্ছে মন্দন। এখন দেখো যে বেগের জিনিসটা কিভাবে বের করা হয়েছে। যদি কোনো একটা বস্তুর আদি বেগ ইউ হয়, আদি বেগ ইউ মানে কি, নর্মালি প্রতি ক্ষেত্রে, নর্মালি প্রতি ক্ষেত্রে মানে যে কোনো একটা কোনো কিছু ক্যালকুলেশন করার আগে দেখবা যে আদি বেগ শূন্য থাকে। যেমন একটা গাড়ি স্টার্ট করার আগে বেগ কত, শূন্য না। না। আমি দৌড় শুরু করার আগে বেগ কত, শূন্য। শূন্য। ঠিক শূন্য। আছে, এটা হচ্ছে নর্মালি আদি বেগ শূন্য থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আছে, যে মনে করো তুমি দাঁড়াই রয়েছো রাস্তার পাশে, একটা সাইকেল তোমার সামনে দিয়ে যাচ্ছে, তাহলে এটার কি আদি বেগ শূন্য না, এটার একটা না। কিন্তু বেগ আছে। বা তুমি রাস্তার পাশে দাঁড়ায় রয়েছো, তোমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তাহলে এটা কি আদি বেগ শূন্য নাকি বেগ আছে। ব্যাগ আছে। বেগ আছে। তুমি যেখান থেকে ব্যাগটা মাপতে যেতেছি সেখান থেকে কিন্তু ব্যাগ আছে। বুঝতে পারতেছো। হ্যাঁ, এই জিনিসটা আর কি, যে মানে সব সময় যে তোমার, যেমন আমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, এটার কিন্তু আদি বেগ এখনো শূন্য নাই, যেহেতু এটা রানিং অবস্থায় আছে, এটা অলরেডি কি একটা ব্যাগ আছে। আর শেষ ব্যাগ হচ্ছে কি, একবার ঠিক থামার পূর্ব মুহূর্তে, তুমি যে মুহূর্তে আসলে ক্যালকুলেশনটা করতেছো, বা যে মুহূর্তে তুমি হিসাব, আবার নিয়ে যাবো। হ্যাঁ, মানে তুমি ঠিক থামার পূর্ব মুহূর্তে আর কি, আবার মানে যে মুহূর্তে তুমি হিসাবটা নিতেছো আর কি, এটি হচ্ছে তোমার শেষ বেগ। তাহলে আদি বেগকে লেখা হয় ইউ দ্বারা, আর শেষ বেগকে লেখা হয় হচ্ছে বি দ্বারা। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন, তাহলে আদি শেষ বেগ বিয়োগ আদি বেগ, টি সময়ে বেগের পরিবর্তনটা কত, শেষ বেগ বিয়োগ আদি বেগ বি মাইনাস ইউ। একক সময়ে বেগের পরিবর্তন কত, বি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা বলতেছিলাম যে একক সময়ে বেগের যে পরিবর্তন এটাকে কি বলে, ত্বরণ। একই সময়ে বেগের যে পরিবর্তন এটাকে কি বলে, ত্বরণ। বি মাইনাস ইউ বাই কত, টি। আসলে বেগের মাত্রা বের করি, বেগ ইজ ইকুয়াল টু, তার সরি ত্বরণের মাত্রা কি, বেগ বাই সময়। উপরেরটা হচ্ছে বেগ আর নিচেরটা কি, সময়। তাহলে বেগ মানে কি, সরণ বাই সময়। বেগ মানে কি, সরণ বাই সময়। আর নিচে তো আগে দিকে এটা সময় ছিল, তাহলে এখানে কি হইব, সরণ বাই সময় স্কোয়ার। ঠিক আছে, তো সরণ বাই সময় স্কোয়ার মানে কি, সরণের মাত্রা কত, এল,
আর সময়ের মাত্রা কত, টি, টি স্কোয়ার, তো এল টি ইনভার্স টু। আর একক কত, খেয়াল করো, একক হচ্ছে, স্মরণের একক হচ্ছে মিটার, আর সময়ের কত, সেকেন্ড। যেহেতু এটা উপর দিকে গেছে, ইনভার্স হইতে এম এস ইনভার্স টু। বেগ এবং ত্বরণের সাথে মধ্যে পার্থক্যটা কি, সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে কি বলে, বেগ বলে। আর সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তন, এই সংজ্ঞাটা একটু খেয়াল করো, সুষম না কিন্তু, অসম বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। মানে বেগের পরিবর্তনটা চেঞ্জ হইতেছে, প্রথমে একটা, এরপরে একটা, এরপরে একটা, এভাবে কি হইতেছে, বেগের পরিবর্তন, অসম বেগের পরিবর্তন কি বলে, ত্বরণ বলে। বেগের মাত্রা এটা, ত্বরণের মাত্রা এটা, বেগের একক এটা, ত্বরণের একক এটা, বারবার। সুষম ত্বরণ, কোনো একটি বস্তু বেগ যদি নির্দিষ্ট, কোনো একটা বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণ কি, কি বলে, সুষম ত্বরণ বলে। যেমন অভিকর্ষ বলের পাবে পরন্ত পরন্ত বস্তুর ত্বরণ, এটা হচ্ছে সুষম ত্বরণের উদাহরণ। ঠিক আছে, যে ত্বরণটা কি, যদি কোনো একটা বস্তুর বেগ নির্দিষ্ট দিকে বাড়তে থাকে, যেমন উপর থেকে নিচের দিকে, এটা 9.8 মিটার পার সেকেন্ড হারে কি করে বাড়তে থাকে, অভিকর্ষ ত্বরণ, এটা কি, এটা সুষম ত্বরণ। আর যদি এমন হয় যে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়, তখন আমরা সেটাকে কি বলতে পারি, অসম ত্বরণ বলবো। যেমন সাইকেল, তারপরে মনে করো যে রিক্সা, হ্যাঁ, ইত্যাদি, বা আমরা চলার ক্ষেত্রে যেগুলো হয় আর কি, এগুলো তো আর বেগ বৃদ্ধির হার সমান না, কখনো বাড়তেছে, কখনো কমতেছে। নর্মাল যা কিছু আছে সবকিছু কি তোমার অসম ত্বরণ। বুঝছো, যে মানে এটা নির্দিষ্ট ভাবে বাড়ে না, কখনো বাড়ে, কখনো মানে, মানে একটা নির্দিষ্ট হারে বাড়ে না, অলওয়েজ যে 9.8 মিটার পার সেকেন্ড, এই হারে কখনোই বাড়ে না। ঠিক আছে, কখনো বেগ বৃদ্ধির হারটা 4 মিটার পার সেকেন্ড, কখনো 5 মিটার পার সেকেন্ড, কখনো 10 মিটার পার সেকেন্ড, এভাবে চেঞ্জ হইতে থাকে। বেগ বৃদ্ধির হারটা সমান না, মানে বাড়তাছে, এই জন্য এটা ত্বরণ। কিন্তু কমে গেলে কিন্তু আবার উল্টা, কমে গেলে গেলে হচ্ছে মন্দ। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, কখনো 4 মিটার হইতেছে, কখনো 5 মিটার হইতেছে, কখনো 2 মিটার হইতেছে, কখনো 1 মিটার হইতেছে, তখন এটা হচ্ছে অসম ত্বরণ। সাইকেল, রিক্সা, বাস, যাই বলো না কেন, এটা অসম ত্বরণের উদাহরণ। এখন আসো, যে এখানে একটা লেখচিত্র আছে, এই লেখচিত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ও, অনেক কিছুতে আছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দ্রুত পড়াই, হ্যাঁ। আচ্ছা, এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করো, খুবই সিম্পল একটা গ্রাফ। আমি গ্রাফের অঙ্ক করাইতেছি না, আমি নেক্সট ক্লাস অঙ্কগুলো করাবো, জাস্ট কনসেপ্টটা একটু বলি, তারপর পরের ক্লাসে তো আবার আমরা ডিসকাস করবো। দেখো, এই দেখো, উ বিন্দু থেকে, এই দেখো উ বিন্দু থেকে এই এ বিন্দুটা পর্যন্ত, উ বিন্দু থেকে এই বিন্দুটা পর্যন্ত, এই যে এ এ দিয়ে যে জায়গাটা বোঝানো হয়েছে, এখানে কি ব্যাগ একই আছে নাকি ব্যাগটা চেঞ্জ হইতেছে? এদিকে হচ্ছে ব্যাগ, খেয়াল করো, এদিকে হচ্ছে ব্যাগ, আর এদিকে কি, সময়। বুঝতে পারছো? যেমন এখানে খেয়াল করো, এখানে ব্যাগ যেটা, আর একটু উপরে কি ব্যাগ সেম নাকি চেঞ্জ হইতেছে? চেঞ্জ চেঞ্জ। হইতেছে। মনে করো এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে কত, 15, এর উপর এটার মান হচ্ছে 20। বুঝতে 20। পারছো, উপর এটার মান হচ্ছে 25। আমার সাথে একটু রেসপন্স করো, মানে বই পাওয়ার কোনো কারণ নাই, এই গ্রাফগুলো বুঝতে পারে জীবনে কাজে লাগবে। মনে করো এখানে বেগ হচ্ছে মনে করো 1, এখানে বেগ কত চেঞ্জ হয়ে কত হয়েছে, মনে করো 2, এর আর একটু উপরে বেগ কত হয়েছে 3, এরপর হয়েছে 4, এরপরে গিয়ে এই পয়েন্ট বরাবর কত হয়েছে বেগটা 5, কত হয়েছে 5। 5। তারপর দেখো আরো উপরে যখন গেছে 6, 7, 8, মনে করো এখানে গিয়ে কত হয়েছে, মনে করো 7 পর্যন্ত হয়েছে, ধরে নাও আর কি, এই পয়েন্ট হচ্ছে 7। তাহলে বেগের মানটা কি হইতেছে, সময়ের সাথে সাথে এতে বাড়তেছে, বাড়তেছে কিনা, বেগের মানটা কি জি হইতেছে, স্যার। বাড়তেছে না? হ্যাঁ, বেগের মানটা চেঞ্জ হইতেছে এবং কি হইতেছে, বাড়তেছেও। বেগের মান চেঞ্জ হচ্ছে মানে পরিবর্তিত হইতেছে, আবার কি হইতেছে, প্লাস হচ্ছে, বাড়তেছে। বুঝতে পারছো? বাড়তেছে। তুমি এটা এই এটা, এই এটা বা এটা আমরা যেভাবে বলি না কেন, এতে এতে কি আছে, ত্বরণ আছে, এবং এই ত্বরণটা কি ত্বরণ, এখানে কি আছে, ত্বরণ আছে। ধরো। বুঝছো? এবং ত্বরণটা যদি একই হয়, তাহলে এটা সুষম ত্বরণ। প্রথম হচ্ছে এটা ত্বরণ আছে, এবং ত্বরণটা যদি একই হয় মানে একই থাকে, তো
তাহলে এটা কি হইতো? সুষম ত্বরণ হইতো। আবার এখানে কি একটু চেঞ্জ হয়ে গেছে কেন? এই এই উয়ে বরাবর ত্বরণ আছে এবং ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ ধরে নাও আর কি। ঠিক আছে। এবার খেয়াল করো এই বি বি রেখাটাতে, বি রেখাটা মনে করো 7, এই 7-এর মধ্যে বেগের কি কোনো চেঞ্জ হইতেছে নাকি একই আছে? একই আছে। যেখানে বেগের পরিবর্তন নাই সেখানে কি বেগের এখানে কি নাই? পরিবর্তন নাই। তাহলে 7 - 7, আদি বেগ 7। খেয়াল করো এখানে আদি বেগ কত? 7। শেষ বেগ কত? 7। সময় সময় কত? মনে করো এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 15 হয়, এটা যদি 20 হয়, বুঝতে পারছো? তাহলে 5 20 মনে করো 5 দিলা, সমস্যা নাই, কিন্তু উপরে তো জিরো। বুঝতে পারছো? এখানে তাহলে বেগের পরিবর্তন কত? হুম, শূন্য। বুঝছো কিনা? তাহলে যেহেতু এখানে বেগের পরিবর্তন শূন্য, তাহলে এই জায়গাতে বিতে কি নাই? ত্বরণ ত্বরণ নাই। ত্বরণ, নাই। ত্বরণ মানে ত্বরণ থাকতে হলে অবশ্যই কি কি থাকতে হবে? বেগের পরিবর্তন থাকতে হবে। এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? না স্যার। আবার খেয়াল করো সি থেকে যে রেখাটা, সি এর যে রেখাটা, এখানে দেখো 7-এর থেকে বেগ বাড়তে বাড়তে কই গেছে? 20-এ গেছে। 7-এর থেকে বেগ বাড়তে বাড়তে কই গেছে? 20-এ বিশে। গেছে। তাহলে এখানে যদি আমি ত্বরণটা বের করি, ত্বরণ এ সমান সমান কত দিব? বি বিয়োগ 7, আদি বেগ বিয়োগ হচ্ছে শেষ বেগ। আর 20-এর থেকে এখানে কত? 20 25 30। ঠিক আছে। সময়টা কত দিব? 30। মনে করো এটা যদি 25 হয়, ধরে নাও এটা 25, এটা হচ্ছে 30, এটা মনে করো 35, এটা হচ্ছে 40। তাহলে কি দেব? 30 বিয়োগ হচ্ছে 20। বুঝতে পারছো? এ হচ্ছে তোমার 23 বিয়োগ 10। 23 বিয়োগ 10 অর্থাৎ 2.3 মিটার পার সেকেন্ড। বুঝছো? মানে এটা তো বুঝছো, এটা হচ্ছে শেষ বেগ বি, আর এটা কি? ইউ। মানে প্রতিবার যে বি বি মাইনাস ইউ এই টাইপের হবে আর কি। অথবা এইভাবে হবে আর কি, বি টু হচ্ছে শেষ বেগ আর মাইনাস করতে হবে বি 1। আর নিচেরটা কি দেবো? টি টি 2। আর এরপরটা কি দিব? টি 1। শেষেরটা বিউ, আগেরটা শেষেরটা বিউ, শুরুরটা। বুঝতে পারছো? বি 2 - বি 1, নিচে কি দিব? টি 2 - টি 1, এরকম আর কি। সিতে কি আছে? ত্বরণ আছে। আর এরপরে দেখো 20-এর থেকে আবার কি হইতেছে? নামতে 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 সে কততে চলে আসছে? মনে করো আবার মনে করো 15-তে চলে আসে ব্যাগটা। 20-এর থেকে নাইমা ব্যাগটা কততে চলে আসছে? 15-তে। তুলে 15। দেখো, তাহলে 15 - 20 কি হয়ে যেতেছে? নেগেটিভ হয়ে যেতেছে ব্যাগটা। আর এখানে 40 - 30 কত? -5। আর নিচে কত? 10। তাহলে 0.-0.5। এই ত্বরণটা কি? নেগেটিভ। এটা কি বলে? মন্দন। ডি ডি নাম্বারটা কি? মন্দন। বুঝতে পারছো কিনা? মন্দ। হুম। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় কঠিন জিনিস। আবার বুঝাবো, সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। এখন আসে এই লেখাটা, এটা আরো ইন্টারেস্টিং। যে দেখো এই লেখাটার ক্ষেত্রে, মানে এই ফিগারটার ক্ষেত্রে দেখো ওরা যেটা বলছে এটা আমি একটু পড়ে শোনাই, তাহলে তোমরা মেইন বই একটু পড়তে সুবিধা হবে। আমি মানে গ্রাফটা এক্সপ্লেন করার আগে, তো এই লেখাটার ক্ষেত্রে দেখো যে আমরা একটু আগে পড়ে আসছি যে কোনো বস্তুর আদি বেগ যদি মানে ইউ হয়, ঠিক আছে, আমরা টি সময় পর যদি বেগ বি হয়, তাহলে আমরা জানি বি = ইউ+এটি। খেয়াল করো এটা একটা সূত্র আর কি, যে কোনো বস্তুর যদি আদি বেগ ইউ হয়, ঠিক আছে, এবং টি সময় পরে যদি বেগটা কি হয়? বি হয়। মনে করো এখান থেকে একটা বস্তু তোমার মনে করো যাত্রা শুরু করছে আর কি। হ্যাঁ, ইউ ইউ আদি বেগ নিয়ে একটা বস্তু যাত্রা শুরু করছে। টি সময় পরে বস্তুটার শেষ বেগ হচ্ছে কি? V। ঠিক আছে। তাহলে এটার এই শেষ বেগের ইয়াটা কি? শেষ বেগের ইয়াটা হচ্ছে যে বি সমান সমান হচ্ছে ইউ+80। এটা হচ্ছে শেষ বেগের সূত্রটা আর কি। ওকে। এখন দেখো যদি এমন হইতো যে বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, ইউ এর মানটা কি হবে? শূন্য। কারো কি কোনো কনফিউশন আছে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ এর মানটা কত হবে? শূন্য। শূন্য। ইউ এর মান যদি এখানে শূন্য বসাও, তাহলে বি সমান সমান কত? 80। ইউ এর মানটা যদি শূন্য হয়, তাহলে বি সমান সমান কত? 80। এটি। ঠিক না? হ্যাঁ। তাহলে বি সমান সমান 80, এটা তো বুঝতে পারছো। তার ইতিমধ্যে আমরা যা বলেছি আর কি, তা হচ্ছে সমত্বরণের জন্য। তাহলে এটা মূলত কিসের জন্য? সমত্বরণের জন্য। যদি ত্বরণ সমান না হয়, যদি খেয়াল করো যদি ত্বরণটা এমন হয় আর কি, সমত্বরণ না হয়, তাহলে কিন্তু এত সহজে আদি বেগ বা শেষ বেগ থেকে, হ্যাঁ, ত্বরণ বের করা
সম্ভব না। মানে এটা তখনই ইজি যখন তুমি কি করবা, এটা বস্তু সমত্বরণে চলতেছে, তখন আদি বেগ এবং শেষ বেগ থেকে তুমি সহজে কি করতে পারো, ত্বরণটাকে বের করতে পারো। কিন্তু যদি সমত্বরণে না চলে তাহলে যেমন আমাদের চারপাশে যেসব দেখি, যেমন গাড়ি, ট্রেন, সাইকেল, এগুলোর ত্বরণ প্রায় অসমত্বরণ। তো এখানে কি থাকবে, আদি বেগ থাকবে এবং শেষ বেগ থাকবে, বেগে কি থাকবে, এটা পরিবর্তন থাকবে। যেমন একটা গাড়ি স্থির অবস্থায় থাকে শুরুতে, তাহলে স্থির অবস্থায় থাকলে একটা গাড়ির আদি বেগ কি থাকে, নর্মালি শূন্য থাকে স্থির অবস্থায়। শুরু করে ধীরে ধীরে বেগমান হয়। হ্যাঁ, বেগমান হয়, তখন তার ত্বরণ শূন্য থেকে ধীরে ধীরে একটা মানে পৌঁছায়। কিন্তু স্থির অবস্থায় যদি আদিবেগ শূন্য থাকে তখন ও জিরো থাকে এবং ত্বরণের মান একটা বাড়ে। গাড়িটি যখন পূর্ণ বেগে পৌঁছায় তখন আর বাড়ে না, তখন ত্বরণ আবার কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। দেখো, প্রথমে ত্বরণ শূন্য থাকে, এ এর মানটা, ইউ এর মানটা শূন্য থাকলে এ এর মানটাও কি থাকে, শূন্য থাকে গাড়ির ক্ষেত্রে। তারপরে কি হয়, গাড়িটা যখন স্পিডে বাড়তে থাকে, স্পিডটা আস্তে আস্তে বাড়াইতে থাকে, তখন ত্বরণের মানটা, এ এর মানটাও কি হইতে থাকে, বাড়তে থাকে। এরকম পজিটিভ, গাড়ির মানটা কি হইতেছে, বাড়তেছে। বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে গাড়িটার স্পিড কি আর বাড়ে, বাড়ে না। দেখবে গাড়িটা একই স্পিডে, মনে করো 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে কি থাকে, গাড়িটা চলতে থাকে। যখন এটা, তখন কি থাকে, এটার আর বেগ বাড়ে না। যেমন এর আগের আগের গ্রাফটার ক্ষেত্রে দেখো, এই দেখো এই জায়গাটাতে, এটা একটা গাড়ির ক্ষেত্রে আর কি, যে গাড়িটার মান শুরুতে বাড়ছে, শুরুতে বাড়ছে, তারপর দেখি বি বিন্দুতে আইসা, বি বিন্দুতে আইসা কিন্তু তার মানটা কি বাড়ে না। একটা নির্দিষ্ট সময় তার গাড়ির মানটা কি 20 কিলোমিটার বেগে ধরো সে চলতেছিল। তো চলতে 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 এরপর আবার আবার আরো স্পিড বাড়ানো শুরু করছে, বাড়াই আবার দ্রুম করে কি করছে, কমাইতে হয়েছে, এই টাইপের আর কি। তো দেখো, যে আমরা বলতেছিলাম যে একটা গাড়ি বাড়াইতে বাড়াইতে একটা নির্দিষ্ট স্পিড পর্যন্ত বাড়ায়, বাড়ানোর পরে কি হয়ে যায়, সেটা ফিক্সড হয়ে যায়। যখন এই গাড়ির স্পিডটা যখন ফিক্সড হয়ে যায়, হ্যাঁ, তখন গাড়িটা কি, হ্যাঁ, পূর্ণ বেগে চলে, পূর্ণ স্পিডে যখন, ভেলোসিটিতে যখন চলে, তখন ত্বরণটা কি হয়ে যাব, শূন্য হয়ে যাব। হয়, ত্বরণটা শূন্য হয়ে যাবে। আবার গাড়িটি যখন বেগ কমিয়ে কমিয়ে কমাতে শুরু করে, তখন কি হয়, এটা মন্দন, মানে ত্বরণটা মাইনাস হইতে থাকে। আগের গ্রাফটাতে যে গেছে, গাড়িটি যদি পুরোপুরি থেমে যায় তাহলে তো আর বেগ ত্বরণ দুইটাই শূন্য হয়ে যায়। তোমাদের মনে হতে পারে সমত্বরণের উদাহরণ খুঁজে পাওয়া বুঝে আসলে কঠিন না, সমত্বরণের উদাহরণ খুঁজে পাওয়া কঠিন না। যেমন অভিকর্ষ ত্বরণ, যেমন উপর থেকে যখন কোনো একটা বস্তু পড়তে থাকে আর কি, তখন এটার বেগ প্রতিবার কি করে 9.8 মিটার পার সেকেন্ড হারে কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে আর কি। তখন এই জন্য এটা কি, অভিকর্ষ ত্বরণ, যে যে উদাহরণটা, এটা হচ্ছে তোমার সমত্বরণ। এখন দেখো যে এই সমত্বরণের ক্ষেত্রে বি যদি স্থির অবস্থা থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, বুঝতে পারছো, আমরা জানি বি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, সরি, ইউ প্লাস এটি। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে কি হইব, ইউর পরিবর্তে হবে ইউ, মানে ইউ জায়গাতে ইউই থাকবো। অভিকর্ষ ত্বরণের হবে জিটি, জি মানে অভিকর্ষ ত্বরণ নর্মাল ত্বরণের জায়গায়। আর যদি স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়, স্থির অবস্থা মানে কি, ইউ হচ্ছে জিরো, স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে বি সমান সমান হবে জিটি। এই জিনিসটা বুঝাইছে, ঠিক আছে। তখন এই সূত্রটা হবে কি, এটা জাস্ট সূত্র কি, এখানে কঠিন কিছু না। এটা আবার পরে আমি মেন বই থেকে পড়াবো, এটা আমাকে একটু মনে করাই দিও লেকচারের শেষে আসলে। এখন আমাদের যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি একটু দ্রুত এগুলো রিকেপ করি, তারপর মেন পড়াতে চলে যাবো। দেখো যে আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করে। তো পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ, এটা তোমরা ক্লাস 4 এর বই থেকে পড়ে আসো। আর পৃথিবীর যে আকর্ষণ বল, এটাকে কি বলে, অভিকর্ষ বলে। যেমন চাঁদ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে। আবার মানে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ বলে হচ্ছে অভিকর্ষ। যেমন আমি যেখানে বসে আছি সেখানে পৃথিবী আমাকে টান দিয়ে ধরেছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। আর অভিকর্ষ ত্বরণ কি, এই সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে, অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর হারকে কি বলে, অভিকর্ষ ত্বরণ বলে। তো এই অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা। ত্বরণের মাত্রা যা, অভিকর্ষ ত্বরণের মাত্রা কি তা এম এস ইনভার্স 2, ঠিক আছে। আর একক কি, সরি, একক হচ্ছে এম এস ইনভার্স 2 আর মাত্রা হচ্ছে LT ইনভার্স। তো ভূপৃষ্ঠের যে কোনো স্থানের আমি যদি অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বের করতে চাই, এটা কি হবে, এটা হবে জি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, GM/R²। ঠিক আছে, এই জিএম এর মধ্যে কি, এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটা একটু পরে আমি দেখাবো মহাকর্ষীয় ধ্রুবক মানে কি। এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই পৃথিবীর ভর কত, সম্ভবত তোমার 6,000 কত জানে পৃথিবীর এটা ভর। হ্যাঁ, আর এখানে হচ্ছে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, এখন এই জি এর মানটা চেঞ্জ হয়, জি এর মানটা কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, যে আর এর মানটা পৃথিবীর ব্যাসার্ধ। আমরা জানি পৃথিবী হচ্ছে একটা কমলা লেবুর মতো, পৃথিবী কিসের মতো,
কমলা লেবুর মতো। পৃথিবী যদি বৃত্তাকার হইতো তাহলে আর এর মানটা ফিক্স থাকতো। পৃথিবী কি হইলে আর এর মানটা ফিক্স থাকতো? বৃত্তাকার হলে। পৃথিবী যদি বৃত্তাকার হইতো তাহলে আর এর মানটা ফিক্স থাকতো, কিন্তু পৃথিবীটা হচ্ছে এই টাইপের। আমি যেরকম আঁকছি, এটা 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 পৃথিবীটা কি টাইপের? কমলা লেবুর মতো। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের পৃথিবী। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে এটা কি, মানে এটার ব্যাসার্ধ কি সব জায়গায় সমান? না স্যার। না। এখন এই পৃথিবীর এটাকে বলে মেরু অঞ্চল। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। দেখো, এটা হচ্ছে ইস্ট, সরি ইস্ট না তো, এটা নর্থ। আর এটা কি সাউথ। এগুলো কি কি বলে? মেরু অঞ্চল। কি অঞ্চল বলে? মেরু অঞ্চল। এটা এখন বুঝে ফেলো। এটা হচ্ছে সারা জীবন কাজে লাগবে, পরে আমার থ্যাংক ইউ দিব। মেরু অঞ্চল, এটাও কি মেরু অঞ্চল। আর এই পাশটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। কি? বিষুবীয় অঞ্চল। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আর এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি অক্ষাংশ। কত ডিগ্রি? 45 45 ডিগ্রি। ডিগ্রি ঠিক আছে, এটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ। এখন খেয়াল করো, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, পৃথিবীর কেন্দ্র থেকে আমি দুইটা কালার দিই তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। এই যে পৃথিবীর কেন্দ্র থেকে এই মেরু অঞ্চলের যে ব্যাসার্ধ 8টা, এটা বড় নাকি এদিকে যে ব্যাসার্ধ? খেয়াল করো, এদিকে যে ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ, এটা বড়, কোনটা বড়? স্যার বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধটা বড়। বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ দেখো, আর দিয়ে আমি ভাগ করতেছি তাহলে বড়, দেখো আর দিয়ে ভাগ করতেছি তাহলে আর এর মানটা যত বেশি হইব, আর এর মানটা যত বেশি হইব, জি এর মান কি হইব? আর বেশি হইলে, যেটা দিয়ে ভাগ জি এর করতেছি মান কম। জি এর মান কম হইব, আর দিয়ে যেহেতু ভাগ করতেছি। তাহলে বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কত? কম। কম। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা হইব 9, মনে করো 80 এরকম, বা 70 এরকম, 708 এরকম। বুঝতে পারতেছো? বিশের মানে আমি একটা আইডিয়া করে বলছি, আমার মনে নাই মুখস্থ, মনে করো 9.708 এরকম আর কি, কম। মানে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কত? 9.81 এর চেয়ে কম। বুঝতে পারছো কিনা? হুম। আর দেখো, মেরু অঞ্চলে, এই মেরু অঞ্চলে আর এর মানটা কি? কম না বিষুবীয় বেশি। অঞ্চলে? হ্যাঁ, মেরু অঞ্চলে আর এর মানটা কি বিষুবীয় অঞ্চলের তুলনায় কি কম কিনা? তাহলে মেরু অঞ্চলে জি এর মানটা কি হইব? বেশি হইব। বেশি। হুম। তাহলে মেরু অঞ্চলে জি এর মানটা কি হইব? দেখো জি এর বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে জি এর মান বেশি। বুঝছো? এবং মেরু অঞ্চলে জি এর মানটা হইব 9.88, 81 না কিন্তু 88 এরকম টাইপের একটা মান হইব, বা 9.78 এরকম একটা মান হইব। বুঝতে পারছো কিনা? মেরু অঞ্চলের মানটা বেশি হইব। আর আমরা নিতেছি কোনটা? 45 ডিগ্রি অক্ষাংশ, মানে মাঝখান বরাবর যেটা। কোন বরাবর নিতেছি? মাঝখান বরাবর যেটা। 45 ডিগ্রি অংশতে জি এর মান হচ্ছে 9.81। কত? 9.81। বুঝতে পারছো কিনা? হ্যালো? হুম। জি বুঝা স্যার। যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পারছো? আর না বুঝতে পারলে আবার দিয়ে রেকর্ডিংটা, সমস্যা নাই। না বুঝতে পারলে রেকর্ডিংটা। এখন আসলে যে একটু আগে যে সংখ্যাগুলো পড়ছিলাম এগুলাই, যে অভিকর্ষ মানে কি? অভিকর্ষ হচ্ছে যে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ, আর যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে মধ্যাকর্ষণ। আর মহাকর্ষীয় ধ্রুবক মানে কি? একটু আগে যে বলতেছিলাম মহাকর্ষীয় ধ্রুবক। প্রতিটি একক ভরের দুটি বস্তু কণা 1 মিটার দূরত্বে যদি স্থাপন করা হয়, ওরা যে বলে পরস্পরকে আকর্ষণ করে, এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। দেখা একটা উদাহরণ, যেমন এখানে একটা বস্তু কণা আছে। বুঝতে পারছো? এখানে একটা বস্তু কণা আছে, এই দুইটা বস্তুর ভর যদি কি হয়, 1 কেজি হয়। ঠিক আছে? এটাও যদি কি হয়, 1 কেজি হয়, এবং এদের যদি 1 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে যে বলে ওরা পরস্পরকে কি করে আকর্ষণ করবে, তাকে কি বলে? মহাকর্ষীয় ধ্রুবক বলে। এটা কিভাবে বের হইছে? এটা বের হইছে এইভাবে। জি ইজ ইকুয়াল টু, এই বস্তুটার ভর যদি M1 হইতো, এই বস্তুটার ভর যদি M2 হইতো, তাহলে এটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার। মানে এদের অতিক্রান্ত দূরত্ব যদি ডি হইতো। বুঝতে পারছো? এটা কিভাবে বের করছে খেয়াল করো, যে এটা এইভাবে বের করছে। এফ এর জায়গায় এফ ই থাকবো, জি এর জায়গায় জি থাকবো, 1 ইন্টু 1। বুঝছো? আর এই যে ডি মানে হচ্ছে 1। ঠিক আছে? তো এই যে এই একক, এক, এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে কেজি। আর এটা কি তা? মিটার। ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার।
দিয়েশের এখান থেকে যে জি ইজ ইকুয়াল টু এফ, দিয়েশের যে বলটা পাইছে আর কি, এই বলটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখান থেকে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা আসছে। মহাকর্ষীয় ধ্রুবক করতে গেলে কি লাগে দেখো। দেখো জি সমান সমান কি আসছে দেখো, এই যে আমি যদি এই জিনিসটা দেখাই আর কি, জি সমান সমান আছে, জি এই সাইডে জি সমান সমান হচ্ছে এফ ইন্টু ডি স্কোয়ার, এফ ইন্টু ডি স্কোয়ার। আর নিচে কত, M1 ইন্টু M2। কারো কি কোনো আপত্তি আছে? এফ মানে কত, এফ এর একক কত, বল, বলের একক হচ্ছে নিউটন। এন ইন্টু এম স্কোয়ার, ডি মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব মানে এম স্কোয়ার। আর নিচে কত, M1 ইন্টু M2, এই দুইটা ভর, কেজি স্কোয়ার। বুঝছো? তাহলে একক কি দেবে, এন এম স্কোয়ার কেজি ইনভার্স টু। দেখো এই যে এন এম স্কোয়ার কেজি ইনভার্স টু, এভাবে বের করা হয়েছে, সিমিলারলি মাত্রা বের করা হয়েছে। আশা করি এটা বুঝতে পারবো, ডোন্ট ওরি এট অল। তারপরেরটা, এখন দেখো যে গ্যালিলিও একটা পরীক্ষা করছে আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা, একটু মানে আমি কি বলি এটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, তো উনি বলতেছিল আর কি এরকম আর কি, যে যদি বিনা বাধায় একটা কাগজের টুকরা এবং পাথরকে যদি ফালানো যাইতো, যদি এমন হইতো আর কি, তখন দেখা যেত কি কাগজের টুকরা এবং পাথর একই সময়ে মাটিতে পড়তো। কিন্তু বাস্তবে যখন আমরা একটা কাগজের টুকরা এবং তোমার মানে পাথরকে যখন ফালাই উপর থেকে আর কি, তখন পাথরটা আগে পড়ে যায়, কাগজের টুকরাটা পরে পড়ে। কেন? কারণ কাগজের টুকরাটার মধ্যে বাতাসের বাধা বেশি পায়। কাগজের টুকরাটা বাতাসের বাধা কি পায়, বেশি পায়। সেজন্য কাগজের টুকরাটা পরে পড়ে, এবং যে পাথরের টুকরাটার মধ্যে বাতাসের বাধাটা কম থাকে, এই জন্য পাথরের টুকরাটা কি হয়, আগে পড়ে। এই জন্য বাতাসের বাধা যদি না থাকতো তাহলে একই সময় মাটিতে পৌঁছাইতে পারতো। এই জিনিসটা সে বলছে আর কি। এখন আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি আর কি, যে এই জিনিসটার উপর ভিত্তি করে সে তিনটা সূত্র দিছে। সূত্রটা কি, স্থির অবস্থান থেকে একই উচ্চতায় বিনা বাধায় পরন্ত বস্তু, পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ কি করব, অতিক্রম করব। তো ওটা বুঝতে পারছো? মানে এস, মানে যদি এমন হয় আর কি, যে একটা বস্তুর ক্ষেত্রে যদি মনে করো একটা বস্তু আছে, মানে M1, ঠিক আছে, হ্যাঁ, মানে সকল বস্তু, আরেকটা বস্তু কি M2, হ্যাঁ, যদি এমন হয় আর কি, মানে ভরটা ইস্যু না, M1 বড় না M2, এগুলো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এটা যদি তাকে স্থির অবস্থান থেকে, মনে করো উপরে একটা ফিক্সড অবস্থান থেকে এই দুইটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, M1 এবং M2 কে ছেড়ে দেওয়া হয়েছে। তো ছাড়লে ঘটনাটা কি হইব, বিনা বাধায়, যদি বাধাটা না থাকে তাহলে কি হইব, সমান সময়ে, ঠিক আছে, সমান পথ অতিক্রম করবো। তাহলে M1 যদি 3 সেকেন্ডে 4 মিটার যায়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে 4 মিটার নিচে পড়ে, M2 টা কি হইব, 3 সেকেন্ডে 4 মিটার নিচে পড়বো। এই কথাটা হচ্ছে এরা, যে সমান এদের ভরটা কোনো ফিক্স না। শর্তটা কি, এখানে একটা মারাত্মক শর্ত জুড়ে দিছে। সেটা কি, বিনা বাধায় হইতে হইব, কি হইতে হইব, বিনা বিনা বাধায়। বাধা। হ্যাঁ, এবং স্থির অবস্থান থেকে উচ্চতাটাও সেম থাকতে হবে দুইজনের, যে একই উচ্চতা থেকে ফালতে দিছে। তাহলে দুইজন কি একই সময় 3 সেকেন্ড, তারও 3 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করতে পারবে, সে 4 সেকেন্ডে যেতে পারে। এরপরে বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, একই কথা, স্থির অবস্থানে তারা দুজনকে আমরা রেখে দিচ্ছি, বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এই বেগটা কি হইব, সময়ের সমানুপাতিক হইব। সমস্যা নাই, তার ক্ষেত্রে বি সমানুপাতিক টি, তার ক্ষেত্রে কি বি সমানুপাতিক টি হইব। স্থির অবস্থা থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে, এর আগে আমরা দূরত্ব পড়ছিলাম এস দিয়া, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব হবে এইচ দিয়া। পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব কি হইব, এইচ দিয়ে। পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব হবে এইচ দিয়ে। এইচ সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার। এইচ সমানুপাতিক কি, টি স্কোয়ার। টি স্কোয়ার। পরন্ত বস্তুর অতিক্রম করে তার সময় বর্গের সমানুপাতিক। এটা আমাদের লাইফে অনেক কাজে লাগবে, এই সূত্রগুলো আমরা অ্যাপ্লিকেশন শিখবো। এখন আসো যে এই সূত্রগুলো একটু দেখো, যে একটু আগে আমরা যে সূত্রগুলো বুঝেছি, যে কোনো একটা বস্তু মানে শুরুতে আদি বেগ ছিল ইউ, তারপর টি সময় যদি শেষ বেগ বি হয়, তাহলে সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে এ সমান সমান হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। আর এখানে খেয়াল করো, কোনো একটা বস্তু যদি শেষ বেগ থাকে এবং আদি বেগ যদি থাকে আর ত্বরণ যদি থাকে, তখন আমরা সেখান থেকে পাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এটা মূলত অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। বুঝতো? এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, এস হচ্ছে দূরত্বের ক্ষেত্রে। এখানে সময় নাই, ঠিক আছে, এটা থেকে এস বের করা যায়। আর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে কি আছে, সময় আছে, ত্বরণ আছে এবং আদি বেগ আছে, এখানে শেষ বেগ নাই। এই সূত্রটার ক্ষেত্রে খেয়াল করো, এই সূত্রটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে এই সূত্রটাতে কি নাই, টাইম নাই, কি নাই, টাইম নেই। টাইম নাই। তাহলে আমরা এখান থেকে আমি বের করবো মূলত কি, এস, কি বের করবো, এস, এস। দূরত্ব অথবা শেষ বেগ বি।
শেষ বেগ বি, এখান থেকে আমি বের করুন দুইটা জিনিস, বি বের করুন অথবা কি বের করুন, এস বের করুন। আর এটা থেকে আমি কি বের করুন, এ বের করুন অথবা টি বের করুন অথবা বি বের করুন অথবা ইউ বের করুন। বুঝতে পারছো? আর এটা থেকে খেয়াল করো, টি সূত্রটা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে টি বের করা হয়, টি সময় কত এটা বের করা হয়, অথবা এস অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করা হয়। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি দিব, এই এ এর পরিবর্তে যতটুকু জায়গায় জি ছিল এখানে ছিল জি, এ এর পরিবর্তে হয়েছে জি। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কি দিব জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইউ স্কোয়ার টুয়াইস এ এইচ, এখানে জি এইচ। কারণ পরবর্তী বস্তুর ক্ষেত্রে এটা নর্মাল ত্বরণ না, পরবর্তী বস্তুর ক্ষেত্রে এটা রিপ্লেস হবে কি দিয়া, জি দিয়া, অভিকর্ষ ত্বরণ দিয়া। এটা কি দিয়ে রিপ্লেস হবে, জি দিয়ে। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ দিয়া। ভেরি গুড। আজকে বাংলা ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস, আমি এটা রেকর্ডিং করে দিয়ে দিতাম, তো আমার কাছে মনে হলো যে রেকর্ডিং করে দিয়ে দিলে আসলে অনেক কিছু বুঝার বাকি থাকবো, মানে আমি আসলে যে প্যাটার্নে পড়াইতে দিতেছি ওই প্যাটার্নে পড়াইতে পারতাম না। সো আচ্ছা, আমি এটা রেকর্ডিং করে এই জন্য দিই না, স্লাইড টাইড রেডি করে রাখছি। এই ক্লাসটা এরকম অনেক বড় ক্লাস হবে, এক ক্লাস 2 ঘন্টা মেয়াদি ক্লাস হবে, তো বাংলা ক্লাসটা জয়েন করতে হবে সবার। এখন আসো, এটি হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণ। যদি এইচ দূরত্ব বি, মানে কোনো একটা বস্তুর আদি বেগ যদি ইউ হয়, টি সেকেন্ড পরে বেগ যদি বি হয়, আর সেই সময় বস্তুটি যদি এইচ দূরত্ব নেমে আসে, তাহলে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ওকে, এই পর্যন্ত শেষ। আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে একটু মেন বই পড়াবো। এটা কি দেখা যায় স্ক্রিনটা, মেন বইটা কি দেখা যাইতেছে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো যে এখানে গতির সমীকরণ গুলো দেওয়া আছে, তো গতির সমীকরণের মধ্যে কি, মানে এটা মেন বই থেকে এই কারণে পড়াইতেছে, এখানে কিছু গ্রাফ আছে, গ্রাফ গুলো বুঝার চেষ্টা করো। এটা আমি পড়াইছি অলরেডি, এখানে যা আছে সবকিছু পড়াইছি। এই ইউটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে ত্বরণ, টি হচ্ছে যে সময় বস্তুটা অতিক্রান্ত করছে, বি হচ্ছে অতিক্রান্ত সময়ের পর বেগ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমি একটু আঁকা দেখাই, এটা তোমাদের জন্য একটু সহজ হবে। ঠিক আছে, আঁকাটা কি দেখাই তোমাদের, একটা পেনটি আঁকি, একটা পেনটি নিয়ে আঁকি। আর করুন না। একটু যা 10টা মিনিট ওয়েট করো, তারপর শেষ করে দিয়েছি ক্লাসটা, 9টা থেকে ওই ক্লাসটা শুরু হবে। এখানে একটা বস্তু আছে, ওটা মেসেজ দিছে, তো 9টা 15 থেকে নিলে হয়। আচ্ছা ঠিক আছে, 9টা 15 থেকে নেবো না, যার সমস্যা নেই। এখানে একটা মনে করো বস্তু আছে আর কি, এই বস্তুটা হচ্ছে প্রথম একটা বস্তু আর কি, মনে করো একটা গাড়ি আছে বা সামথিং কিছু একটা, মানে আছে আর কি। তো এটার শুরুতে বেগ হচ্ছে আদি বেগ, শুরুতে বেগ হচ্ছে আদি বেগ ইউ। বুঝতে পারছো? শুরুতে বেগ তো আদি বেগ কি থাকে, ইউ। এটা শূন্য হইতে পারে, নর্মাল ক্ষেত্রে শূন্য হয়, আর যদি চলন্ত হয় তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই বস্তুটা কি করছে, টি সময় পরে, টি সময় পরে একটা দূরত্ব অতিক্রম করছে। কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব। কত সময় পরে, টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, মনে করো বি শেষ বেগ প্রাপ্ত হয়েছে, একটা জায়গায় পৌঁছাইছে। এস দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে এ বিন্দুতে ছিল, সে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইছে। বি বিন্দুতে পৌঁছাইতে গিয়ে তার বেগ হচ্ছে কি, তো শেষ বেগ হচ্ছে বি, শেষ বেগটা কত হয়েছে বি। বি বিন্দুতে যখন পৌঁছাইছে ঠিক সেই মুহূর্তে তার বেগ হচ্ছে কত, মনে করো 5 মিটার পার সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এ থেকে বি বিন্দুতে যাইতে যেহেতু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করছে, এই সময় তার কি হয়েছে, একটা ত্বরণ হয়েছে, ত্বরণের পরিবর্তন করছে। তো ত্বরণটা হচ্ছে মনে করো কি এ। তো আমরা এখান থেকে যে সূত্রগুলো শিখছি, এই সূত্রগুলো আসলে কি, একটা সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। যেহেতু একটা ত্বরণ, মনে করো 2 মিটার পার সেকেন্ড ত্বরণে গেছে সাপোজ, তো এটা ত্বরণ হচ্ছে এটা। তারপরে এখান থেকে যে সূত্র শিখছি, এস বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তারপর আমরা সূত্র শিখছি এস ইজ ইকুয়াল টু, শিখছি কি, এর সমান সমান আমরা শিখছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হাফ এটি স্কোয়ার। ভেরি গুড।
আর শেষ বেগ বি সমান সমান কি শিখছি? ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, না? ইডি হচ্ছে মূল কাহিনীটা, এর বাইরে আর কিচ্ছু না। বুঝতে পারছো? এই জিনিসগুলো আমরা শিখে আসছি, তখন আমরা যে গ্রাফ দিব দিয়ে দিয়ে আমরা কি করবো, বের করবো। আমি একটা গ্রাফ তোমাদেরকে বলি, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। গ্রাফটা হচ্ছে এরকম যে, মনে করো একটা সোজা সোজা লাইন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সোজা লাইন, খেয়াল করো। আর এদিকে একটা সোজা লাইন নিই, এটা সোজা হইতেছে না, এতটুকু মাথা বড় একটা। আবার আরেকটা সোজা লাইন নিলাম। হ্যাঁ, সোজাটা বাদ দিয়ে দিই, বাঁকাটাই হচ্ছে ঝামেলা করে বেশি। দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? নর্মালি এদিকে থাকে সময়, আর এদিকে থাকবে তোমার ওই সরণ থাকবে। কি কি থাকবে? সরণ, অথবা কি থাকবে, বেগ। সরণ থাকবে অথবা কি থাকবে, ব্যাগ ব্যাগ। থাকবে। যদি সরণ থাকে, খেয়াল করো, সরণ থাকুক আর ব্যাগ থাকুক, যেটাই থাকুক, এখান থেকে এই পর্যন্ত খেয়াল করো, সরণ বা ব্যাগের পরিবর্তন হইতেছে, এটা কি ব্যাগটা বাড়তেছে, ব্যাগ দিয়ে বুঝায়, ব্যাগটা বাড়তেছে। তারপরে খেয়াল করো, এই যে এখানে যদি একটা কনস্ট্যান্ট লাইন যায়, ওয়েট, তারপর যদি মনে করি এরকম একটা সোজা লাইন যায়, তাহলে বুঝতে হবে কি এখানে ব্যাগের কোনো পরিবর্তন নাই, এখানে ব্যাগ বাড়তেছে। বুঝতে পারতেছো? প্লাস এখানে কি ব্যাগের পরিবর্তন কনস্ট্যান্ট, মানে কি, দেখো মনে করি এখানে যদি ব্যাগ 5 মিটার হয়, এখানে ব্যাগ কি ওয়াই অক্ষ বরাবর তো কোনো পরিবর্তন হইতেছে না, সময়ের পরিবর্তন হইতেছে, কিন্তু ওয়াই অক্ষতে কোনো পরিবর্তন হইতেছে না, ব্যাগ 5 মিটার হলে না 5ই আছে। তারপর আবার ব্যাগটা বাড়তেছে, ঠিক আছে? তাহলে এখানে আবার ব্যাগের পরিবর্তন হইতেছে, এটা পজিটিভ। তারপর আবার গিয়ে ব্যাগটা কি কনস্ট্যান্ট, মনে করো কনস্ট্যান্ট, এখানে ব্যাগের পরিবর্তন নাই, ব্যাগের পরিবর্তন নাই মানে এটা কি ত্বরণ শূন্য হয়ে যেতেছে। তারপর আবার খেয়াল করো, আবার মন্দন মানে কি নেগেটিভ দিকে নামতেছে, এই যে এদিকে, এইদিকে যদি নামে তাহলে কি নেগেটিভ দিকে নামতেছে। আবার মন্দনে নামেও কি হইতে পারে, ফিক্সড হইতে পারে, মন্দনে নামে আবার ফিক্সড হইতে পারে, আবার কমতে পারে, এরকম হইতে পারে আর কি। নেগেটিভ এর নাম নামতেছে, তখন ব্যাগটা হচ্ছে কি মাইনাস, এই ব্যাগটা হচ্ছে কি মাইনাস, এর বাইরে আর কিছু না। এই জিনিসটা আমি একটু আগে বুঝাইছি, এটা তোমাদের একটু দেখাইলাম। এখন আসলে মেন বই কি বলছে, আমরা একটু মেন বইটা পড়ার চেষ্টা করি, জাস্ট রিডিং করুন, বেশি কিছু না। এই জিনিসগুলো পড়ছি। এখন দেখো এখানে একটা জিনিস বলছে ওরা, যে যে দেখো এখানে একটা জিনিস বলছে যে, যদি কোনো কিছুর ত্বরণ না থাকে, তাহলে বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আদি বেগ আর শেষ বেগ কি থাকে, হ্যাঁ, সমান হয়। তখন সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল টু কি, ভিটি। যদি ত্বরণ না থাকে, কথাটা কি, কথাটা কি বলছে, যদি কি না থাকে, ত্বরণ না থাকে, তাহলে বেগের কি হয় না, কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ কি হয়, হ্যাঁ, সমান হয়। সেক্ষেত্রে তাহলে কি হবে, এস ইজ ইকুয়াল টু কি, বিটি। আর যদি সমত্বরণ থাকে, তাহলে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কোন ক্ষেত্রে, যদি কি হয়, সমত্বরণ যদি থাকে তখন কি হয়, যদি ত্বরণ শূন্য হয় তাহলে এস ইজ ইকুয়াল টু বিটি। ত্বরণ শূন্য কোন জায়গাটাতে, ধরো এই, এটা না নিয়ে এটা দিয়ে আঁকতে পারো, এটা দিয়ে একটা আঁকার ইয়ে আছে, option আছে। হ্যাঁ, দেখো যে ত্বরণ নাই কোন জায়গাটাতে, একটু আগে আমি দেখাইছিলাম, এই জায়গাটাতে ত্বরণ নাই। কোন জায়গাটাতে ত্বরণ নাই, এই কনস্ট্যান্ট বেগ যেখানে কনস্ট্যান্ট, এখানে কি আছে, ত্বরণ আছে। হ্যালো, জি স্যার। বেগ যেখানে কনস্ট্যান্ট, এখানে কি নাই, ত্বরণ নাই। বেগের পরিবর্তন শূন্য হলে ত্বরণ কত, শূন্য না? হ্যাঁ, জি ব্যাগ স্যার। যখন কনস্ট্যান্ট, ব্যাগ পরিবর্তন না, মানে ব্যাগ যখন কনস্ট্যান্ট হবে, তাহলে এই জায়গাটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি এর গ্রাফ। এটা কার গ্রাফ, এস ইজ ইকুয়াল টু বিটি এর গ্রাফ। বুঝছো? এই কথাটাই তারা এখানে বলতেছে। কি বলতেছে, যে
যদি ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, বেগের যদি পরিবর্তন না হয় তাহলে আদি বেগ এবং শেষ বেগ কি সমান? তাহলে আদি বেগ এবং শেষ বেগ কোন জায়গাটাতে সমান? এই যে পেইন্টের আমরা দেখাইছিলাম যে এই জায়গাটাতে, এই যে কনস্ট্যান্ট যে জায়গাটা, এই জায়গাটাতে আদি বেগ যত 5 কিলোমিটার, আরে 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগে কত? 5 মিটার পার সেকেন্ড। পাঁচ এই সেকেন্ড কনস্ট্যান্ট জায়গাটাতে বেগের পরিবর্তন নাই, আদি বেগ এবং শেষ বেগ সমান, তাহলে এই জায়গাটার গ্রাফ কি? এস ইজ ইকুয়াল টু বিটি। এস ইজ ইকুয়াল টু কি? বিটি, মানে এই জায়গার বিটি। অতিক্রান্ত দূরত্ব আমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। এটা ভবিষ্যতে কাজে লাগবে, এই জন্য দেখাইলাম। তারপরে খেয়াল করো যে এখানে খেয়াল করো এস ইকুয়াল টু বিটি, আর যদি সমত্বরণে থাকে তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যার অর্থ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, আর এটা কিন্তু হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, মানে ইউ আছে আর কি। কাজে অতিক্রান্ত দূর করতে হলে প্রতি মুহূর্তে বেগের সাথে সময়ের পরিবর্তন, হ্যাঁ, প্রতি মুহূর্তের বেগের সাথে সময়ের পরিবর্তন গুণ করে জন্য হিসাব করতে হয়। এই হিসাব ধরার জন্য বিশেষ ধরনের ক্যালকুলাস জানতে হয়, সেই ক্যালকুলাস ছাড়াই আমরা সেগুলো ক্যালকুলাস ছাড়াই করে ফেলবো আর কি, যেটা সম্ভব হয়, কারণ শুধু সমত্বরণ নিয়ে আমরা মাথা কামাচ্ছি, সমত্বরণ না হলে এটি সম্ভব হতো না। আমরা যে ত্বরণ নিয়ে চিন্তা করতেছি এটা কি ত্বরণ? সমত্বরণ। সমতরণ। মানে বেগ বৃদ্ধির হারটা সমান, প্রতি ক্ষেত্রে একই হারে বেগ বাড়তেছে, মানে 1 সেকেন্ডে 1 মিটার, পরের সেকেন্ডে 2 মিটার, পরের সেকেন্ডে 3 মিটার, পরের সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 5 মিটার, এভাবে কি হইতেছে, মানে বেগ বৃদ্ধির যে হারটা এটা সমান, এই জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারতেছি। যেমন আমাদের যদি গ্রাফটা দেখি, খেয়াল করো এই যে গ্রাফ গুলা, এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। দেখছো যে এক্স এক্সিস এবং গ্রাফ গুলো কি সমত্বরণের গ্রাফ। এই এই যে জায়গাটা এটা কি সমত্বরণ, বুঝতে পারছো? এই মন্দটা কি সম মন্দন, মানে বেগ বৃদ্ধির হারটা সমান, এই জন্য আমরা এইভাবে বের করতে পারছি। কিন্তু বেগটা যদি এমনি বের হইতো তাহলে আর পারলাম না, আঁকা বাঁকা দিলে কিন্তু পারতাম না। বুঝতে পারছো? ওকে, সমত্বরণের গ্রাফ। এখন আসো যে জন্য বের করতে পারতেছি, তো প্রতি মুহূর্তের বেগের পরিবর্তন হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি, লিখতে পারতেছি না কেন? কারণ এই জায়গাটাতে কিন্তু আমি এস ইজ ইকুয়াল টু বিটি লিখতে পারবো না, কারণ বেগ কি হইতেছে, হ্যাঁ, ইয়া হইতেছে। তো এখানে আমাকে কি করতে হবে? এস বের করার জন্য আমাকে গড় বেগ বের করতে হবে। যে এই যে এই জায়গাটাতে খেয়াল করো, এই গ্রাফটার বেগটা, মানে এই বরাবর যে বেগটা, এটা তো এস ইজ ইকুয়াল টু বিটি না। এসি, এটা কি এস ইজ ইকুয়াল টু বিটি? শুধু হাতের বি আর কি, এটা কিন্তু এস ইজ ইকুয়াল টু বিটি না। এক্ষেত্রে কি হইতেছে? বেগ বাড়তেছে। এস ইজ ইকুয়াল টু বিটি হইতো কখন? তখন এইভাবে কনস্ট্যান্ট হইতো, মানে কনস্ট্যান্ট আঁকা যায় না, একটু দেখায় আর একটু। যদি এমন হইতো কনস্ট্যান্ট সোজা, তখন হয়তো এস ইজ ইকুয়াল টু বিটি, বুঝতে পারছো? কিন্তু এটা কিন্তু এস ইজ ইকুয়াল টু বিটি না, তাহলে এটা কি হইতেছে? প্রতি কারণ প্রতি ক্ষেত্রে বেগ বাড়তেছে, তখন এটা বের দেবে গড় বেগ বি, বড় হাতের বি। গড় বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের বি প্লাস ইউ বাই কত? 2। গড় বেগ আমরা কিভাবে বের করবো এই গ্রাফের ক্ষেত্রে? ছোট, মানে আদি বেগ যুগ হচ্ছে কি শেষ বেগ বাই কত? 2। আদি বেগ যুগ শেষ বেগ বাই কত? 2 দিয়ে আমরা কি বের করতে পারবো? অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে গড় বেগটা বের করতে পারবো। বুঝতে পারছো কিনা? হ্যালো? জি স্যার। মানে এই কিন্তু অনেক অনেক মারাত্মক বেসিক, মানে এই বেসিক না বুঝলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে খেয়াল করো এটা হচ্ছে ভরবেগের ক্ষেত্রে। ভরবেগের ক্ষেত্রে কি এই গ্রাফটার ক্ষেত্রে যদি আমরা ভরবেগ জিনিসটা অ্যাপ্লাই করি, আর বেশিক্ষণ লাগবে না, তোমার চলে আসো মেইন জায়গাতে। এই গ্রাফটার ক্ষেত্রে যদি আমরা ভরবেগ জিনিসটা অ্যাপ্লাই করি, দেখো যে এই গ্রাফটার ক্ষেত্রে যদি ভরবেগটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতেছিলাম যে এটা তো আর এমনি এইদিকে সোজা গেছে না। ঠিক আছে, যে তুমি এটা লিখে ফেলবে এস ইকুয়াল টু ছোট হাতের বিটি, এটা তো তুমি লিখতে পারবা না। তো এটার ক্ষেত্রে কি হইব? ইউ লিখতে হইব, বি লিখতে হবে। এটা আদি বেগ আছে ইউ, আর এটা শেষ বেগ আছে, দেখো যে এটার আদি বেগ আছে ইউ আর এটা শেষ বেগ কত? বি। একটা মেসেজ দিয়েছে, দেখি মেসেজটা কি দিয়েছে। মেসেজ পাওয়া যায় কিনা। দেখো এটা হচ্ছে এটা, তাহলে বি ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো, এখান থেকে এটা আছে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পারতেছো? যখন আদি বেগ আছে, তখন এই দেখো বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। এই বিটা কিন্তু গড় বেগ, এটা কি গড় বেগ। গড় বেগটা এটা থেকে পাইছে, ইউ বসেছে বি এর মান, হুম, ইউ তার বি মানে কি ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি বসেছে।
গড়বেগকে আদিবেগ দিয়ে প্রকাশ, এটা হচ্ছে কি গড়বেগকে আদিবেগ দিয়ে প্রকাশ করছে, মানে বি এর মানটা বসাই দিছে আর কি, বেশি দিয়ে আদিবেগ দিয়ে প্রকাশ করছে। আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু বি, যে বড় হাতের বি ইন্টু টি, যখন আদি বেগ আছে এবং শেষ বেগ আছে। তো এখানে কি করছে, আবার এখানে বসাই দিছে, কার মান বসাই দিছে, এই গড় বেগের মান বসাই দিছে, বুঝছো? তো গড় বেগের মান যখন বসাই দিছে তখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়েছে। মানে এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে এটা দেখেছে, আর কিচ্ছু না, খুবই সিম্পল। সিমিলারলি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এই জিনিসটা কিভাবে আসছে, এই এস এর মান, বুঝতে পারতেছো? এই সূত্র থেকে খেয়াল করো, এখান থেকে হচ্ছে টুয়াইস এস না, তো এই সূত্রের মধ্যেও যে তোমার এই সূত্রতে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস কিভাবে আসছে দেখো, আমি তোমাকে মানে তোমার পেজ লাগে না ভাই। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা কেউ? দাঁড়াও, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো না, এই জিনিসটা এটা থেকে কেমন এটা হয়েছে? আমাকে একটু রেসপন্স করো তো। জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারো ভেরি গুড। এখানে জাস্ট এই এই মানটা আছে না, এখানে বসাইছে, বসাইয়া এটা পাইছে এস ইজ ইকুয়াল টু মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট মানটা বসেছে, বি এর মান বসেছে, টি দিয়ে গুণ করছে, গুণ করে এটা পাইছে। দূরে আর কিচ্ছু নাই, এখানে টেনশন করার কোনো কারণ নাই, বুঝতে পারছো? সিমিলারলি এর পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, এই পর্যন্ত যে গতি সমীকরণ আছে তার প্রত্যেকটি টি আছে, এই পর্যন্ত যতগুলো আছে এখানে টি আছে। তারপরে কি করছে, এখানে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এটা নিছে, নিয়ে কি করছে, এই বি ডারে স্কোয়ার করছে, আর এই দুইটারে কি করছে, স্কোয়ার করছে। এই দুইটারে যদি স্কোয়ার করে এ প্লাস বি হোল স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো ইউ স্কোয়ার মানে কি, এ মানে এ স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার, আর টু, আর সূত্রে এ মানে ইউ, আর বি মানে কত এটি, টু ইন টু ইউ এটি, আর প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, মানে বি হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার, যে এ স্কোয়ার টি স্কোয়ার বসেছে, আর কিচ্ছুই না, খুবই সিম্পল। তারপরে আসো, এরপরে কি বলছে, হ্যাঁ তারপরে কি করছে, এই জায়গাটার মধ্যে জাস্ট এই জায়গাটাতে কমন নিছে, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ কমন নিছে। দেখো এই জায়গাটার মধ্যে কি করছে, যে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এটা কমন নিছে, কমন নিলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসটা আসছে। জাস্ট এটারে কি করছে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিছে, সূত্র নিয়ে কি করছে, এটারে বি স্কোয়ার করছে, এটারে এ প্লাস বি যেটা এটারে হোল স্কোয়ার করছে, হোল স্কোয়ার এই লাইনটা পাইছে। এই লাইনটার মধ্যে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ কমন নিছে, ঠিক আছে? যেমন এখান থেকে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ কমন নেওয়া যায়, ঠিক আছে, কমন নিয়ে আসে এরা। হ্যাঁ, তো ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ যখন কমন নিছে তখন যে জিনিসটা আসছে এখানে ইউটি আসছে, এই পোর্শনটা থেকে, এই পোর্শনটা থেকে, তো বুঝছো? এই পোর্শনটা থেকে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ যখন কমন নিছে এখানে যে ইউটি আসছে, আর হাফ এটি স্কোয়ার, এই যে হাফ এটি স্কোয়ার, জাস্ট এটা, তখন এই জন্য সূত্র হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ এস, এই হচ্ছে সমীকরণ। এই সমীকরণটা কি, এই দুইটা সমীকরণ কিভাবে জেনারেট হয়েছে এই জিনিসটা জাস্ট এখানে বর্ণনা করছে, এর বাইরে আর কিছু না, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। এরপরে আসলে আমরা একটু নিচে যাই। নিচে গেলে কি, এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, আমরা এতক্ষণ যা বলছি এই অঙ্কগুলো এখানে দেওয়া আছে। বি ইকুয়াল টু, যেমন এখানে দেখো একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে দেখো বি ইকুয়াল টু এটি লেখছে, কারণ এখানে আদি বেগ ইউ কত, শূন্য, বুঝতে পারছো? আবার দেখো এটা গাড়ি 1 মিনিটে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার, হ্যাঁ, রওনা হয়েছে, গাড়িটার ত্বরণ কত, এটা ত্বরণ কত বের করতে বলছে, ঠিক আছে? 60 মিনিটের বেগ, হ্যাঁ, স্থির অবস্থা থেকে বের বেগ, শেষ বেগ কত হয়েছে, বি ইকুয়াল হচ্ছে 60 কিলোমিটার। তো কিলোমিটারটা সে কি করছে, মিটারে কনভার্ট করছে। 60 কিলোমিটার, 60 × 1000, আর আওয়ার, আওয়ার তো 3600 সেকেন্ড, 60 × 60, এত মিটারে কনভার্ট করছে, তো মিটার দিয়ে গরম করা করছে আর কি, সমস্যা নেই, তুমি কিলোমিটারে করতে পারো, যেটা কাটা যাবে না। তারপর দেখো মাইল দিয়ে করছে, 1 মাইল সমান সমান হচ্ছে 1.6 কিলোমিটার, বা এই এটা মনে রাখবেন, অনেক সময় বিসিএস বা বিভিন্ন পরীক্ষাতে আসে। 1 মাইল সমান সমান কত কিলোমিটার, ঠিক আছে? তো গাড়িটির মন্দন কত, গাড়িটাতে হঠাৎ ব্রেক চাই বা থামাইতে হয়েছে, থামাইতে হইলে মন্দন মানে কি, এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ প্লাস এটি, যে বি এর মান ব্যাংক করছে, এর মান ব্যাংক করছে, ওর সেখানে এই উদাহরণ মান অঙ্কগুলো করবো আর কি। তো যখন থামাইতে গেছে খেয়াল করো, এটা দেখো আদি বেগ আছে,
60 মাইল পার বেগে চলন্ত গাড়ি। বলতেছিলাম যে তুমি দাঁড়ায় রয়েছে, তোমার সাপেক্ষে একটা গাড়ি চলতেছে, এটা কি এটা কি আছে, আদি বেগ আছে। তো আদি বেগ যখন আছে তো তখন এটা থামাইতে হয়েছে, গাড়িটা ব্রেক থেকে থামাইতে হয়েছে। তখন শেষ বেগ হয় শূন্য। শেষ বেগটা হয় শূন্য, যেটা আদি বেগ থাকে এটা শেষ বেগ হয় শূন্য, আর যেটা শেষ বেগ পাওয়া যায় এটা আদি বেগটা ধরা হয় কি শূন্য, স্থির অবস্থা থেকে। এখান থেকে বের করে তারপর একটা বুলেট ছুড়ে মারছে। ঠিক আছে, বুলেট যখন দেওয়ালের মধ্যে ছুড়ে মারছে তখন দেখো এখানে অঙ্ক ইউজ করে, বুলেটের অঙ্কগুলোর ক্ষেত্রে ডি স্কোয়ার প্লাস, হ্যাঁ, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস। মাইনাস কেন হইতেছে? এর আগের গুলোতে তো প্লাস ছিল, তো এটাতে মাইনাস কেন হয়েছে? বুলেটের গতিটা হচ্ছে মন্দন, কারণ বুলেটটাকে কি করা হয়, তুমি যখন দেয়ালের মধ্যে বুলেট গুলি করো তখন গুলিটাকে কি দেওয়া হয়, বাধা দেওয়া হয়। গুলিটাকে কি দেওয়া হয়, বাধা দেওয়া হয়। বাধা এই জন্য দেওয়া। এটা কি হইব, মাইনাস হবে বা মন্দন হবে। বুঝতে পারছো কিনা আমার কথাটা? এটা কি হবে বুলেটের মাইনাস ক্ষেত্রে, হবে। এটা হবে তোমার মাইনাস বা মন্দন। ওকে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে এটা। তারপর দেখো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে পড়তেছিলাম, পরন্ত বস্তুর এই সূত্রগুলো পড়ছি, এই সূত্রগুলো দিয়ে যে যে এগুলো আছে এগুলো আমরা পড়ে ফেলছি। এখানে কিছু পরন্ত বস্তুর অঙ্ক দেওয়া আছে, এগুলো দেখো। এই পরন্ত বস্তু থেকে একটা জিনিস বের করছে যে উপর থেকে কোনো কিছু যদি ছুঁড়ে মারে, তাহলে দেখো উপর থেকে যখন কোনো কিছু ছুঁড়ে মারে তখন এখানে শেষ ব্যাগটা হয় শূন্য। এবার একদম বল উপর থেকে যখন মারছে আর কি, ঠিক আছে, হ্যাঁ, একবারে ইয়া থেকে যখন মারে আর কি, মানে খাড়া উপর থেকে যখন মানে ইয়া হয় আর কি, প্রায় মানে একবার যখন খাড়া উপরে উঠে আর কি, দেখো একবার খাড়া উপরে যখন উঠছে, দেখো আমি তো শুরু থেকে দিছি করে এটা ব্যাগে উঠতেছিল, ঠিক আছে, উঠতে 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 খাড়া উপরে উঠছে, এই জায়গাটাতে আসে মানে একটা বল ছুঁড়ে মারার পরে, ভূমি থেকে বল ছুঁড়ে মারার পরে একবার সর্বোচ্চ উচ্চতায় এই বলটার শেষ বেগ কত হয় জানো নি? শূন্য। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? বল নিচের দিকে মারলে উপরে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত জিরো। হইব? দেখবো শূন্য। বড় যখন উপরের দিকে আমরা থ্রু করি এটা, একবারে ফাইনাল উপরে উঠার পরে বলটা স্থির হয়ে তারপর নিচে নামে না? জি তো স্যার। উপরের দিকে ছুঁড়ে মারা দেখো, বা কোনো একটা জিনিস উপরের দিকে ছুঁড়ে মারা দেখো, তো উপরে উঠতেছে তারপর এটা স্থির হয়ে তারপর কি হয়, নিচের দিকে নামে। সর্বোচ্চ উচ্চতায় যখন ওঠে তখন শেষ বেগ শূন্য হয়। তো আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি, যেহেতু অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে জন্য মাইনাস জি। ঠিক আছে, তো হ্যাঁ মন্দন হিসেবে কাজ করে এই জন্য মাইনাস জি। কারণ এখানে শেষ বেগ বি ইজ ইকুয়াল টু কত হইব, শূন্য হইব। বুঝতে পারছো? তাহলে আমরা ইউ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস জি এইচ, সর্বোচ্চ উত্তর ক্ষেত্রে তাহলে এইচ সমান সমান কি দিব, ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। যেহেতু সর্বোচ্চ হতে যায় শেষ বেগ জীর্ণ, সেই জন্য উচ্চতা যেগুলো হচ্ছে ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। এই জিনিসটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, এটা দিয়ে পড়া করছে জাস্ট, আর কিছু না। এই টাইপের ম্যাথ গুলো দেখবা। তারপর আসো নিচের দিকে যাই। তারপর এখানে কিছু গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। তো যেমন এই গ্রাফটা কি, এস ইজ ইকুয়াল টু ত্বরণ, বেগ, দূরত্ব নিয়ে তিনটা গ্রাফ দেওয়া আছে আর কি। এই গ্রাফগুলো তোমরা নিজে নিজে একটু পাশে দেখার চেষ্টা করবা, বুঝো কিনা। যদি না বুঝো তাহলে আমি হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো আর কি। ক্লাসটা এখানে রেখে দিই, তোমরা একটু রেস্ট নাও। আধা ঘন্টা পরে আর কি 9টা 20-এ তোমার বাংলা ক্লাসে জয়েন করো, 9টা 20-এ। ঠিক আছে, হ্যাঁ। এই এই গ্রাফগুলো আমি আবার দেখাবো, দেখা যাচ্ছে প্রবলেম সলভ করা। আর এই পর্যন্ত যতগুলো করাইছি এই রিলেটেড যত প্রবলেম আছে উদাহরণ সহ, এগুলো সবগুলো করে ফেলবা। আমার নেক্সট ক্লাসটা কত থেকে শুরু করবো, এই উদাহরণগুলো পড়বা বাসায়, এখানে কি কি বলছে অনুশীলনের প্রশ্নগুলো পড়বা। তারপরে এই এই গ্রাফটা সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে গ্রাফগুলো কি সলভ করে দিতে, আমি এই বাঁকা গ্রাফটা পড়াই নাই, বুঝছো? বাট গ্রাফটা তোমরা নিজের হোমওয়ার্ক করে তোমরা নিজে নিজে পড়ার চেষ্টা করবা আর কি। হ্যাঁ, বলের আগ পর্যন্ত যতদূর আছে এগুলো পড়বা। তারপর কোথাও যদি কোনো ভুল থাকে ইয়ে করবে আর কি। আমাদের নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে কত তারিখ বলে দিই, নেক্সট ক্লাস হবে হচ্ছে আগামী মাসের 5 তারিখ। মানে এটা ঈদের বন্ধ থাকবে আর কি, মাস বরাবর।